আমার নাম মোহাম্মদ রাসেল হোসেন। আমার বাড়ি বরিশাল বিভাগে। বন্ধুগণ, আমি আমার জীবনের এই গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদিমণি সহ আমার বড় দুইটা বোন। আমরা টোটাল 2 বোন 1 ভাই। আমাদের পরিবারটা বরিশাল বিভাগের অদূরের কোনো এক অজপাড়া গাঁয়ের এক উচ্চবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন সৌদি প্রবাসী। আমি খুব ছোটবেলা থেকে দেখে আসছি আমার বাবা সৌদি আরবে থাকে এবং সৌদি আরবে থেকে আমার বাবা দু হাতে টাকা উপার্জন করে। সেই টাকা দিয়ে আমার শৈশবের দিনগুলো বেশ ভালোই কেটেছিল। আপনি শুনলে হয়তো অবাক হয়ে যাবেন, আমি জন্মগ্রহণ করার পর আমার বাবা যখন সৌদি আরব থেকে আমাকে দেখার জন্য আসে, তখন আমার বাবার ওই কফিল আমার বাবার সঙ্গে সৌদি আরব থেকে বাংলাদেশে আসে। এটাই ছিল যে কোনো সৌদি নাগরিক প্রথম আমাদের এলাকাতে আসে। এটা ছিল সেই সময়ের খুব আলোচিত একটা ঘটনা। ওই সৌদির শেখকে দেখার জন্য আমাদের বাড়িতে মানুষের ঢল নামে। সবাই শুধু এক পলক তাকে দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে। এটাই ছিল আমাদের এলাকাতে এক বিস্ময়কর ঘটনা। যাই হোক, সে বেশ কয়েকদিন বাংলাদেশে থাকে, সবার সঙ্গে আনন্দ ফুর্তি করে, পুকুরে মাছ ধরে, মাঠে খেলা করে। এরকম করে কিছুদিন পরে সে আবারও নাকি সৌদি আরবে চলে যায়। আমার বাবা ছিল ওই শেখের পরিবারের একজন সদস্য। সবাই থেকে অনেক আদর করতো, ভালোবাসতো। আমার আব্বা এরকম একজন মানুষ ছিল, তাদের পরিবারের যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো পারিবারিক বিষয়তেও আমার আব্বাকে তারা রাখতো। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি ক্লাস 9 থেকে ক্লাস 10-এ উঠি। ক্লাস 9 থেকে যখন ক্লাস 10-এ উঠি, ওই সময়তে আমার আব্বা তখন বাংলাদেশে আসবে একটানা 4 বৎসর পরে। 4 বৎসর বাবা ছিল, 4 বৎসর পরে বাবা বাংলাদেশে আসবে। তো বাবা যখন বাংলাদেশে আসবে তার 2 দিন আগে হঠাৎ করে সৌদি থেকে খবর আসে আমার বাবা নাকি গাড়ি অ্যাক্সিডেন্ট করে এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমার বাবা মৃত্যুবরণ করে। তার ঠিক 2 দিন পরে আমার বাবার ফ্লাইট ছিল বাংলাদেশে আসার। এই খবর শুনে আমার গোটা পরিবার থমকে যায়। কেউ আসলে বিশ্বাস করতে পারে না যে এই বয়সে আমার বাবা মৃত্যুবরণ করেছে। আমরা কেউই বিশ্বাস করতে পারিনি। সবাই কান্নাকাটি করি এবং কান্নাকাটি করার একটা পর্যায়ে সৌদি থেকে বাবার লাশ পাঠানোর জন্য আমার বাবার ওই সৌদির শেখ সে সমস্ত ব্যবস্থা করে। কিছুদিন পরে আমার বাবার কফিনে বন্দি লাশ বাংলাদেশে আসে। সবচেয়ে অবাক করার ব্যাপার হচ্ছে, বাবার ওই লাশের সঙ্গে সৌদির ওই কফিল আসে। সৌদির ওই কফিলও বাবার লাশের সঙ্গে আসে এবং তিনি আমার বাবার জানাজা পড়ায়। আমার আব্বার কবরে মাটি দেয় এবং আমাদের গোটা পরিবারটাকে ওই শেখ অনেক সাহায্য সহযোগিতা করে। শুধু তাই নয়, তিনি আমার মাকে বলে যায় যে আমি যদি বড় হই আমাকে যেন সৌদি আরবে পাঠায় এবং তিনি তার নিজের সন্তানের মতো সৌদিতে আমাকে রাখবে। এই লোকটা বেশ অনেক বয়স্ক ছিল এবং তিনি আমার বাবার লাশের সামনে হাউমাউ করে কান্নাকাটিও করেন। একটা পর্যায়ে আমার বাবার মৃত্যুর পরে আমাদের পরিবারটা একেবারে থমকে যায়। আমরা খাবার পাই না, ঠিকমতো থাকতে পাই না। এমন করতে করতে আমি মোটামুটি অনেকটা বড় হই। বড় হওয়ার পরে আমার মা আর আমার বড় বোন তখন ওই সৌদির শেখের সঙ্গে আলোচনা করে, তার সঙ্গে কথাবার্তা বলে এবং কথাবার্তার একটা পর্যায়ে সে তখন বলে আমাকে সৌদি আরবে পাঠিয়ে দেওয়ার জন্য। আমার মা তখন, আমার খুব বয়স কম, আমার তখনও 18 বছর পূর্ণ হয়নি। তারপরও আমার মা আমার কাগজপত্র ঠিকঠাক করে আমার বয়সটা একটু বাড়িয়ে আমাকে সৌদি আরবে পাঠিয়ে দেয়। আমি সৌদি আরবে চলে যাই এবং সৌদিতে গিয়ে আমি সেই শেখের বাসায় উঠি। ওই শেখ আমাকে এত আদর করতো ভাই, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। আমার কোনো কাজই ছিল না। আমি কোনো একটা কাজ করতে গেলে সে আমাকে ডাকতো, আমার সঙ্গে দুষ্টামি করতো, আমাকে অ্যারাবিক ভাষা শেখাইতো। আমি সৌদিতে যাওয়ার 9 মাস পর্যন্ত এই লোকটা আমাকে অসম্ভব রকমের ভালোবেসেছে এবং 9 মাসে সে আমাকে ড্রাইভিং শিখিয়েছে। আমি মাঝে মাঝে তার বাসার হাউস ড্রাইভার হিসাবে কাজ করতাম। 9 মাস পরে আল্লাহর কি হুকুম, এই লোকটা হঠাৎ করে মৃত্যুবরণ করে। লোকটা অনেক মোটা ছিল, অনেক স্বাস্থ্যবান ছিল এবং খুবই বয়স্ক একজন মানুষ ছিল। সৌদিয়ান হিসাবে সে খুবই কম বয়সে মৃত্যুবরণ করে। তার মৃত্যুর পরেও কয়েকটা মাস আমার বেশ ভালোই কাটে ওই পরিবারে। কয়েকটা মাস আমি কাজকাম করতাম, থাকতাম, কিন্তু কয়েকটা মাস পরেই দেখা গেল যে সৌদিয়ান যিনি মারা গেছে তার মেয়ে তখন আমাকে তাদের বাসায় নিয়ে যায় হাউস ড্রাইভার হিসাবে।
আমাকে যখন তাদের বাসায় হাউস ড্রাইভার হিসেবে নিয়ে যায়, তখন ওই মেয়েটা শুরু করে আমার উপর এক অত্যাচার। অত্যাচার বলতে কি, আমি তো আসলে সৌদি যাওয়ার পরে এত মাস হয়েছে, আমি কখনো এরকম হার্ড কাজ করি নাই, কঠিন কাজ করি নাই। কিন্তু ওই মেয়েটা তার বাসায় নিয়ে আমাকে কঠিন কঠিন কাজ করাতে শুরু করে। ড্রাইভিংয়ের পাশাপাশি গার্ডেন পরিষ্কার করা, ঘরদুয়ার পরিষ্কার করা, কিচেন পরিষ্কার করা, এবং তার মেশনের লোক আছে, মানে বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করা লোক আছে, তাদের সঙ্গে আমাকে দিন চুক্তি কাজেও পাঠিয়ে দেয়। আমি এই অত্যাচার আর সহ্য করতে পারতেছিলাম না। আমি ওই শেখের কবরের কাছে গিয়ে মাঝে মাঝে কান্না করতাম। এই শেখ আমাকে এত ভালোবাসতো, কিন্তু তার মেয়ে আমাকে এভাবে নির্যাতন করতে শুরু করেছে। এভাবে দেখা যায় দিন রাত দিন রাত দিন রাত মিলিয়ে আমি কাজ করতেছি, কিন্তু কোনোভাবে আমি ওই কাজের কোনো ফলাফল পাই না। মানে মাস শেষ আমাকে বেতন দেওয়া হয় না। 2 মাস 3 মাস কাজ করার পরে আমাকে 1 মাসের বেতন দেয়। আমি যখন ওই শেখের বেটিকে জিজ্ঞেস করি আমাকে এইভাবে বেতন কেন দেওয়া হচ্ছে, সে বলে আমার বাবা নাকি তাদের এখান থেকে অনেক টাকা নিয়ে গেছে। এরকম বলে আমার বাবা নাকি তাদের এখান থেকে অনেক টাকা নিয়ে গেছে। কিন্তু আমার বাবা কখনোই তাদের এখান থেকে অনেক টাকা নেয়নি। এটা ওনার সম্পূর্ণ মিথ্যা এবং ভ্রান্ত একটা কথা। আমার বাবা যে টাকা বেতন পাইতো তাই নিয়ে যেত। তবে এটা সত্যি, আমার বাবা বেশ দানবীর একজন মানুষ ছিলেন। নিজের পকেটে যদি 2 টাকা থাকতো, তো 1 টাকায় আমার আব্বা কাউকে না কাউকে দান করে দিতেন। কখনোই নিজের ভবিষ্যতের কথা চিন্তা করতেন না। তার সন্তান আছে, তারা কি খাবে, কিভাবে চলবে, এই নিয়ে আমার বাবার কোনো রকমের মাথা ব্যথা ছিল না। আমার বাবা কখনো 2টা টাকা জমায়নি, 2টা টাকার পুঁজি করেনি। যখন যা ইনকাম করেছে তার সবই আমার বাবা 2 হাতে উড়িয়ে দিয়েছে। তো ওই মেয়ে তখন আমাকে 3 মাসে 1 মাসের বেতন দেয়। ঘরে 2টা বোন আছে, যুবতী 2টা বোন। তখন আমার 2টা বোনের বিয়ে হয়নি। আমার মা আছে এবং দাদি আছে, পরিবারে অনেকগুলো মানুষ। এতগুলো মানুষের খরচ তখন আমি আর বিয়ার করতে পারতেছিলাম না। মা কান্নাকাটি করে, ঠিকঠাক মতো খরচ দিতে পারি না, চলতে পারি না। একটা সময় আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর এই বাসায় কাজ করব না। তো আমি যে এই বাসায় কাজ করব না, তাহলে আমি কোথায় যাব? আমি কোথায় যাব? আমি তো তাদের বাসায় কাজ যদি করি তাহলে আমাকে 3 মাসে 4 মাসে 1 মাসের বেতন দেয়। তা আমি এই চিন্তা করে একটা বাঙালি লোকের সঙ্গে কথাবার্তা বলি, তিনার আবার হোটেল আছে। তো সে আমাকে বলে আমার হোটেলের পিছনে কাজ করতে হবে। মানে তার যে হোটেল আছে, এই হোটেলের পিছনে কাজ করব, এখানে কোনো পুলিশ চায় না, কোনো ঝামেলা নাই। তো সে আমাকে অনেক কম টাকায় বেতন দিবে। তো যদিও বেতন কম দেয়, আমার কোনো আপত্তি নেই। কম বেতন দিলেও আমি চাচ্ছিলাম যে তার এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য। বাঙালি ওই ভাইয়ের সঙ্গে কথাবার্তা বলে আমি তখন ওই শেখের বেটির বাড়ি থেকে পালিয়ে যাই। পালিয়ে ওই বাঙালির হোটেলে কাজ করতে শুরু করি, তার পিছনে, মানে হোটেলের পিছনে। দুঃখজনক বিষয় হচ্ছে, আমি যখন ওই শেখের বাড়ি থেকে পালিয়ে যাই, ওই মহিলা আমার নামে বাংলাদেশি টাকায় প্রায় 3 কোটি টাকার এক মামলা করে দেয়। আমি তার বাসা থেকে গয়নাগাটি এবং তার গাড়ি এটা সেটা নিয়ে পালিয়েছি, এরকমভাবে সে একটা মামলা দিয়ে দেয়। তো মামলাটা খেয়েও আমি তখন ওই বাঙালির দোকানে কাজ করতেছি, বেতন পাইতেছি, বাড়িতে বেতন পাঠাইতেছি। এইভাবে দীর্ঘদিন তার এখানে কাজ করলাম। যেহেতু আমার কাগজপত্র নাই, আমি অবৈধ, দেখা গেল কি সে আমাকে ওভাবে বেতন দেয় না। মানে খুবই কম টাকা বেতন দেয়। যে পরিমাণের পরিশ্রম করি তার 10 ভাগের 1 ভাগের বেতনও কিন্তু সে আমাকে পরিশোধ করে না। একটা সময় চিন্তা করলাম যে না, তার এখানে আর কাজই করব না। আমি তার এখানে আর কাজ করব না, তার এখান থেকেও কাজ ছেড়ে দিব। এই চিন্তা করে ওই হোটেলে কাজ করতে করতে কিছু মানুষের সঙ্গে আমার একটা সম্পর্ক হয়। তো সেই সম্পর্কের খাতিরে আমি একটা অবৈধ কাজ শুরু করি সৌদি আরবে। তো অবৈধ কাজটা কি, আমি আপনাকে এটুকুই বলি, এটা আসলে এতটা অবৈধ না যেটা মানুষ খুন করার মতো। কিছু নেশা জাতীয় কাজ আমি তখন শুরু করি সৌদি আরবে। তো আমার কথা হচ্ছে, ভাই আমি যেই টাকার মামলা খাইছি, এই ঋণ তো আমি কখনো পরিশোধ করতে পারবো না। আর যদি মোটামুটি কিছু টাকা ইনকাম করতে পারি, তাহলে লয়ার ধরে, উকিল ধরে মোটামুটি আমি মামলা থেকে বেরোতে পারবো। তো এই জন্য আমি রিস্ক নিয়েই তখন ওই কাজটা শুরু করছি। হায় রে ভাই, প্রবাসীর জীবন যে কত যুদ্ধে, এটা বাংলাদেশে বসে থাকা প্রবাসীর আত্মীয় স্বজনরা, পরিবার পরিজনেরা কখনোই বুঝবে না। এই জীবনকে বাজি রেখে আমি তখন এই ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ি। এই ব্যবসা করতেছি, তবে আলহামদুলিল্লাহ এই ব্যবসা করার কিছুদিনের মাথায় আমার প্রচুর পরিমাণে টাকা ইনকাম হতে থাকে। 2 হাত ভরে আমি তখন টাকা ইনকাম করি। আমার তখন আর কোনো অভাব রইল না, কোনো অনটন রইল না, কোনো পিছুটান রইল না। আমি 2 হাত ভরে টাকা ইনকাম করতেছি, সেই টাকা মজা মাস্তি করে খরচ করতেছি, ব্যয় করতেছি। খুবই আরাম আয়েশে আমার দিন রাতগুলো কাটতে থাকে। আমি আমার দুইটা বোনকে বিয়ে দিলাম, বাড়িতে টাকা পয়সা পাঠাইলাম, বিল্ডিং উঠাইলাম, বাড়ির বাউন্ডারি ঠিক করলাম। মানে অল্প কিছুদিনের ভিতরে আমি যেন আঙ্গুল ফুলে কলা গাছ, অনেক টাকা ইনকাম করে ফেলি। এভাবে প্রায় 4 বছরের মতো আমি সৌদি আরবে থাকি।
আমি তো আর বাংলাদেশে যেতে পারি নাই, কারণ বাংলাদেশে তো আমার আর যাওয়া সম্ভব না। আমার পাসপোর্টও নাই, কোনো কিছুই নেই, এবং খেয়ে আছে মামলা। তো প্রায় 4 বছর পরে একদিন হলো কি, আমার মা আমাকে ফোন দিছিল। মা আমাকে ফোন করে বলে কি যে তার নাকি দুঃসম্পর্কের কেমন একটা মেয়ে, ওই মেয়েটা নাকি এসএসসি পরীক্ষা দিবে। এসএসসি পরীক্ষা দিবে, মেয়েটার নাম হচ্ছে লিমা, এবং এসএসসি পরীক্ষা দিতে কিছু টাকা লাগে। মা আমারে বলে, তোর বাবা তো অনেক মানুষকে সাহায্য সহযোগিতা করতো, আর তুইও তো মানুষকে সাহায্য সহযোগিতা করিস। এখন এই মেয়েটা এসএসসি পরীক্ষা দিবে, তার কাছে তেমন টাকা নাই, তুই কি মেয়েটাকে একটু হেল্প করতে পারবি, কিছু টাকা দিতে পারবি? মা যখন আমার এই কথা বললো, আমি তখন আম্মাকে বললাম যে ঠিক আছে মা, আব্বাও তো মানুষকে দান সরকার করতো, আর আমিও তো কাজটা আসলে অতটা ভালো করি না, খারাপ কাজে করি। তো ঠিক আছে, কিছু টাকা দিলে হয়তো জানের কাপড়া হবে। এটা চিন্তা করে মারে বললাম যে মা ঠিক আছে, ওই মেয়েটাকে পরীক্ষা দিতে বলেন, এবং পরীক্ষার তার যত খরচ সব খরচ আমি দিব। আমার আম্মা তখন আলহামদুলিল্লাহ আমার কথা শুনে খুব মজা পেল এবং খুব আনন্দিত হলো। একটা পর্যায়ে আমার মা তখন ওই মেয়ের পড়াশোনার সমস্ত খরচ নিয়ে নিল। আমি কিন্তু ওই মেয়েটাকে কখনো দেখিও নি এবং তার সম্বন্ধে কিচ্ছু জানি না। একটা পর্যায়ে আমার টাকায় মেয়েটা তখন এসএসসি পরীক্ষা দেয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরেই একদিন আমি আমার সঙ্গে কথা বলতেছিলাম মোবাইল ফোনে বাড়িতে। কথা বলার সময় আম্মা তখন আমারে বলতেছে কি, আমি মায়েরে বললাম যে মা, তুমি যে কথা বলতেছো, তোমার সঙ্গে কে জানি কথা বলে। তা আমাদের ঘরে, আমাদের পাশের ঘরে একটা দাদি থাকে আর আমার মা থাকে, এরা দুজনেই থাকে। তো আমার আব্বা তো মারাই গেছে, আর আমার যেই আপনার বোন দুজন আছে তাদের কিন্তু বিয়ে দিয়ে দিছে। তারা খুব বেশি একটা আমাদের বাড়িতে, মানে খুব বেশি একটা আসে না। তো আম্মার সঙ্গে কথা বলতে বলতে কে জানি কথা বলে। তাই মায়ের বললাম যে মা, তোমার সঙ্গে কথা বলতেছে কি? মা বলে লিমা। তাই আমি বললাম লিমাকে? মা বলে তুই কি ভুলে গেলি, ওই যে মেয়েটারে পরীক্ষা দেওয়ার জন্য তুই টাকা দিছিলি, ওই মেয়েটা। তখন কিন্তু পরীক্ষা শেষ, মানে এসএসসি পরীক্ষা শেষ। আমি আমার মায়ের বললাম, আমি পরীক্ষা দেওয়ার জন্য মেয়েরে টাকা দিলাম, মেয়ে পরীক্ষা দিল, কিন্তু এই মেয়েটা এখন আমাদের বাড়িতে কি করে? আমার মা বলে, আরে বাবা রে, বলিস না, আমি তো ঘরে একা একা থাকি, আমার তো ধর শরীরে অনেক অসুস্থ, উঠতে পারি না। এবং এই মেয়েটা আসছিল পরীক্ষা শেষ করে আমার বাড়িতে একদিন। আসার পরে আমার বলে যে আন্টি, আপনি এরকম একা একা থাকেন এবং আপনার জন্য আমার খুব মায়া হয়, আমি আপনার বাড়িতে থাকবো, আমি আপনার দেখভাল করবো, আপনার দেখাশোনা করব। আমি বললাম এই মেয়ে করে কি? মা বলে যে পড়াশোনাই করে, তো ওই মেয়েটা এতিম, মেয়ের বাবাও নাই, মাও নাই, মেয়ে তার নানার বাড়িতে থেকে পড়াশোনা করতো, এবং খুবই মানে দুঃখ কষ্ট যন্ত্রণায় তার শৈশবের দিনগুলো কাটে। আমি তখন মাকে বললাম যে তাহলে কি এই মেয়ে তোমাকে সাহায্য করতেছে? মা বলে, হ্যাঁ, এটা বলতে পারিস যে আমাকে একটু সাহায্য সহযোগিতা করতেছে বাবা। আমি তো উঠলে বসতে পারি না, বসলে উঠতে পারি না, কত কষ্টে থাকি, এই মেয়েটা আমাকে একটু সাহায্য সহযোগিতা করে। তো প্রবাসে থেকে যখন মাকে একজনের সাহায্য করে এটা শুনলাম, তখন ভাই বেশ ভালোই লাগলো যে আর যাই হোক, আমার মাকে একটু সাহায্য সহযোগিতা করতেছে, আমার মাকে হেল্প করতেছে, এর থেকেও বড় কিছু তো আর আমার হতে পারে না। আমি তখন মায়ের বললাম যে মা ঠিক আছে, এই মেয়ে যে পরীক্ষা দিছে তার জামা কাপড় কিনে দিও এবং তার খরচ বরচ দিও। তো যেহেতু আমাদের ঘরে থাকতেছে, আমার নিজের কাছেও ভালো লাগছে যে আমার আম্মাকে হেল্প করে। তা আম্মা বলে, আচ্ছা ঠিক আছে, তুই টেনশন করিস না, ওর যা যা লাগে আমি সব কিছু দিব। এইভাবে মেয়েটা আমাদের ভাষায় প্রায় 1 বছরের কাছাকাছি ছিল। ও এখানে আরেকটা কথা বলে রাখি, মেয়েটা পরীক্ষা কিন্তু ফেল করে, তার রেজাল্ট যখন আউট হয় ও 2 সাবজেক্টে ফেল করে। তো ফেল করার পরেও আমাদের পরিবারেই থেকে গেছে। তো এই ঘটনার প্রায় বছরখানিক পরে আম্মা একদিন আমারে বলতেছে যে রাসেল, তুই বাড়িতে আসবি না, মুই তোরে দেখবো না। আমি তখন মায়ের বললাম যে মা, তুমি তো জানো আমি এমন এক মামলা খেয়ে আছি, আমার পক্ষে বাড়ি যাওয়া সম্ভব না, আর যদি যেতেও হয় তবে আমাকে মা অনেক টাকা মামলা, এবং এই মামলা টামলা নিয়ে আইন আদালতে দৌড়দৌড়ি করে মামলা শেষ করে আমি দেশে যেতে পারবো, নাইলে তো আমি মা আর দেশে যেতে পারবো না। আমার মা বলে, এটা কোনো কথা বললি? তখন তো তো আমার অনেকটা বয়সও হয়ে গেছে। মা বলে, তোর তো অনেক বয়সও হয়ে গেছে, তা তুই কি বিয়ে শাদী করবি না? আমি বললাম, মা বিয়ে শাদী আর কেমনে করবো, কিভাবে করব? আমি তো এখন এইভাবে এই দেশেই পড়ে আছি, এখন এই অবস্থায় তো মার বিয়ে শাদী করাও সম্ভব না, আমি কি করব? আমার আম্মা বলে, তোর একটা কথা বলি, এখন আমাদের ঘরে যে মেয়েটা আছে, যে লিমা আছে, তুই কি লিমারে বিয়ে করবি? মা ডিরেক্টলি আমার এটা বলছে। বলার পরে আমি একটু অবাক হয়ে মারে বললাম যে মা, এটা তুমি কি বলো, এটা তুমি কি কথা বলো, আমি কেমনে লিমারে বিয়ে করব? আর আমি তো কখনো ওই মেয়েকে দেখিও না, এই মেয়ে দেখতে কেমন আমি তো তাও জানি না, তো তুমি আমাকে হুট করে বলতেছো এই মেয়েকে বিয়ে করার জন্য, এটা কি কথা বলতেছো? আমার মা বলে, মেয়ে হচ্ছে লাখের মধ্যে একটা, খুবই সুন্দরী, উঁচে লম্বা, সর্বদিক দিকে খুবই পারফেক্ট। মেয়েকে যদি এক নজর দেখিস তোর পছন্দ হয়ে যাবে। তাই মাকে বললাম যে মা, আমার পছন্দ অপছন্দের কোনো প্রয়োজন নাই, আর আমি এরকমভাবে না দেখে, না জেনে, না শুনে আমি বিয়ে করতে পারবো না।
মা আমারে বলতেছে, মেয়ে আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে কাজ করে, আমি তারে দেখি, জানি, শুনি, এর থেকেও বেশি আর তোর কি জানার বাকি আছে? তুই আর কি জানতে চাস? মানে মোটামুটি মা একটু রাগ করে আমারে বলে। তো বলার পরে আমি তখন মায়ের কথাতে রাজি হলাম না। মানে মাকে ওভাবেই সান্ত্বনা দিয়ে রেখে দিলাম। তার কয়েকদিন পরে আমার বড় বোন তখন আমাকে কল দিছিল। কল দিয়ে আমারে বলতেছে যে, রাসেল রে, মা যে বলছে, মা কথাটা খারাপ বলে নাই। এই মেয়েটা যদি না থাকতো তাহলে এতদিনে মায়ের কবরে ঘাস উঠে যেত। এই মেয়েটা মাকে অনেক সাহায্য সহযোগিতা করে, সর্ববিষয়ে মেয়েটা মায়ের সঙ্গে থাকে। এখন তুই যদি মানে মেয়েটাকে বিয়ে করিস তাহলে খারাপ হবে না, ভালোই হবে। তুই মেয়েটাকে বিয়ে করে সারা জীবনের জন্য মায়ের মায়ের কাছে রেখে দে, এতে মায়ের দোয়াও পাবি। আর মেয়েটা খুবই এতিম, তার এই দুনিয়াতে যাওয়ার মতো কোনো জায়গা নেই। সুতরাং মেয়েটাও একটা ভালো সংসার পাবে, তুই এই কাজটা কর। মোটামুটি মা যখন এবং আমার বড় বোন যখন আমাকে এটা বলছে, আমি তখন একটু মানে মানে চিন্তা ভাবনার মধ্যে চলে গেলাম যে এতদিন তো মানে এতক্ষণ পর্যন্ত তো আমি এটা ওভাবেই চিন্তা করি নাই, ওভাবে ভাবি নাই। কিন্তু আমার বড় বোন যখন বলছে, আমি যে আচ্ছা ঠিক আছে তাহলে একটু চিন্তা করি। তো চিন্তা করে দেখলাম কি ভাই, এই যে প্রবাসে আপনার মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করতেছি, জীবন বাজি রেখে টাকা ইনকাম করতেছি, তার তো একটাই কারণ, বাংলাদেশে মাকে, পরিবারকে সুখে রাখা। তো সেই ক্ষেত্রে যদি আমার মা এই মেয়েটার সঙ্গে সুখে থাকে, তাহলে আমি এই মেয়েটাকে বিয়ে করলে আপত্তিটা কোথায়? আমি কিন্তু তখনও মেয়েকে দেখি নাই ভাই, তখন পর্যন্ত কিন্তু দেখি নাই। মাকে তখন বললাম যে, মা ঠিক আছে, তাহলে তুমি সব কিছু ঠিক করো, আমি এই মেয়েটাকে বিয়ে করবো। তখন তো আর আমার দেশে যাওয়া সম্ভব না। তো আমার আম্মা বলে, ঠিক আছে। তখন ভাই এই মোবাইল ফোনে আমার মনে হয় আমি আমাদের এলাকাতে সর্বপ্রথম মোবাইলে বিয়ে করি। যদিও এটা আমাদের এলাকার হুজুররা এটার বৈধতা দেয় নাই। হুজুররা বলে এটা বৈধ না, এভাবে মোবাইলে বিয়ে করা এটা বৈধ না, মানে এটা ঠিক না। তারপরও আমার আম্মা হুজুরকে বুঝিয়ে বলে যে, আমার ছেলে দেশে আসতে পারতেছে না, তার বিভিন্ন ঝামেলা আছে, এই কারণে আমি মোবাইলে বিয়েটা করাইতে চাই, আপনি অনুমতি দেন। তারপরে হুজুর একরকম আমার মায়ের কথা শুনে অনুরোধে রাজি হয়ে তারপরে এই লিমার সঙ্গে তখন মোবাইল ফোনের মাধ্যমে আমার বিয়ে হয়। তো লিমার সঙ্গে বিয়ে হওয়ার পরে আমি তখন আলহামদুলিল্লাহ আরও অনেকটা সেফ হয়ে গেলাম যে লিমা আমার মায়ের পাশে আসে, আমার মায়ের দেখভাল করতেছে, আমার মায়ের খোঁজ খবর নিতেছে। আমার ভিতরটাই তখন অনেকটা ভালো লাগলো, অনেকটা শান্তি লাগলো। এভাবেই তখন আপনার দিন রাত সময়গুলো কাটতেছে। আমি আমার মতো করে সৌদির মাটিতে পড়ে আছি, টাকা পয়সা ইনকাম করতেছি, বাড়িতে পাঠাইতেছি, এবং মাঝে মাঝে লিমার সঙ্গে আমি মোবাইল ফোনে কথা বলতেছি। ও আবার খুব সুন্দর করে কথা বলতে পারতো, যদিও পড়াশোনা অত দূর ছিল না, কিন্তু ও যে কথা বলতো, কথা বলার মাঝে এত মাধুর্যতা ছিল, এত মায়া ছিল, এবং খুবই নম্র ভদ্র, খুব সুন্দর করে কথা বলতো। ওর সঙ্গে কথা বললেই না আমার অন্তরটা ভরে যাইতো, মানে খুব ভালো লাগতো। এইরকম করে ১ দিন, ২ দিন, ৩ দিন, ৪ দিন করে কথা বলি। তো তখন কিন্তু মোবাইল ফোন আপনার অ্যাভেলেবেল ছিল না। আমাদের ঘরে ওরকম মোবাইল ফোন নাই। আমাদের পাশের ঘরে আমার এক মানে চাচাতো ভাই আছে, ওর নাম হচ্ছে আরিফ। আরিফের মোবাইল আছে। তো আরিফ মাঝে মাঝে আমাদের ঘরে যাইতো, আমাদেরকে মানে কথা বলাই দিত। তারপরে আমি একটা মোবাইল ফোন পাঠাই বিদেশ থেকে আমার মার জন্য। একটা ভালো দামি ফোন পাঠাই। ফোন পাঠানোর পরে আমার মা আর লিমা মিলে তখন মোবাইল ফোনটা ব্যবহার করতো। আরিফের ফোনটা আর খুব বেশি একটা ব্যবহার করে না। এইভাবে দিন রাত কাটতেছে। এমন করতে করতে মহল্লার মধ্যে আমি তো অনেকের সঙ্গে কথা বলতাম। এলাকার অনেক পোলাপাইন আছে, অনেক বড় ভাই, ছোট ভাই, অনেকের সঙ্গে কথাবার্তা বলি। এই লিমাকে বিয়ে করার প্রায় বেশি দিন না, প্রায় ৬ কি ৭ মাস পরে আমাকে এলাকার এক বড় ভাই বলতেছে কি, আমারে বলে যে, রাসেল, ওনার সঙ্গে আমার ফোনে যখন কথা হয় আর কি, উনি বলে, রাসেল একটা কাজ কর, তুই ইমিডিয়েটলি একটু বাড়িতে আয়। বাড়িতে এসা ১-২ মাস থাইকা তারপর আবার চলে যা। হঠাৎ করে আমি আমার বড় ভাইরে বললাম যে, ভাই এটা কি বলতেছেন? আমি তো একটু সমস্যার মধ্যে আছি, আমি তো বিয়ে করছি, তাও তো দেশে যাইতে পারি নাই। এখন আপনি কেন আমাকে দেশে আসতে বলতেছেন? উনি বলে, হয় তুই দেশে আয়, নাইলে তুই তো সৌদির একটা পবিত্র জায়গায় থাকিস, এরকম পবিত্র জায়গায় থাইকা কি তুই জাহান্নামের মানে জাহান্নামে যাবি? এটা কি তুই চাস? আমি বললাম যে, ভাই আপনার কথা তো আমি কিছু বুঝতেছি না, আপনি এগুলো কি বলতেছেন? উনি বলতেছি এটা যে, তোদের বাড়িতে যে সাইফুল আছে, সাইফুলের সঙ্গে তোর বউয়ের অবৈধ সম্পর্ক আছে। এই কথা আমাদের এলাকার এক বড় ভাই বলতেছে। আমি বললাম যে, ভাই এটা আপনি কি বলেন? বলে, হ্যাঁ, আমরা যা বলতেছি জেনে শুনে বুঝিয়ে বলতেছি। সাইফুল প্রতি রাতে তোর বউর সঙ্গে ঘুমায়, তোর বউর সঙ্গে থাকে, এবং এগুলো তো আসলে আমরা মেনে নিতে পারি না, যেহেতু আমরা মহল্লায় বসবাস করি, আমাদের তো একটা দায়বদ্ধতা আছে, যার জন্য তোকে জানাইলাম যে তুই খুব দ্রুত দেশে চলে আয়, এবং এগুলা থেকে তুই তোর বউকে সেভ কর। তো কথাটা শুনে মনের মধ্যে বড্ড কষ্ট পাইলাম। আম্মা যেমনি বলছে এমনি বিয়ে করছে, মেয়ের ভালো মন্দ কোনো কিছু খোঁজ খবর নেই নেই। মা যেমনটা চোখ বন্ধ করে বলছে, আমিও চোখ বন্ধ করে বিয়ে করছি। তো আমি এই ঘটনার পরের দিন আম্মাকে ফোন দিলাম। ফোন দিয়ে মারে বললাম যে, মা, লিমা রাতে কার সঙ্গে ঘুমায়? তো এটা বলার পরে মা বলে, কেন আমার সঙ্গে ঘুমায়?
আমি আর লিমা তো এক খাটেই ঘুমাই। তো আমি বললাম যে রাতে কি লিমা তুমি ঘুমাই গেলে মানে ঘর থেকে বেরোয়? আমার আম্মা বলে না না না, ও কখনোই ঘর থেকে বেরোয় না। কেন, কি হয়েছে? তো আমার মায়ের কাছে বলতে আমার লজ্জা লাগতেছে যে আমার মা আবার কি মনে করে। আবার আমাদের আরিফ কিন্তু একমাত্র আমাদের ঘরে যায় আসে, যেহেতু আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নাই, আমাদের অনেক বাজার সাজার লাগে, আমার বউ থাকে, আমার মা থাকে, তাদের অনেক খরচ বরচ আছে। তো এগুলো আরিফই করে দেয়, বাজার সাজার থেকে শুরু করে যাবতীয় যা লাগে সব আরিফ করে দেয়। তো এখন আমি মাকে এটা বললে আরিফ যদি আমাদের ঘরে না আসে বা কিছু একটা হয় তো কী করবো বুঝতেছি না। তারপরে ইনিয়ে বিনিয়ে মাকে বললাম যে মা, এমন এমন ঘটনা, লোকালয়ে বনাবনে মানুষ বলা বলি করতেছে যে এমন এমন ঘটনা যে মানে আরিফ নাকি আমার বউর সঙ্গে কোনো একটা অবৈধ সম্পর্ক আছে, তুমি এটা সম্বন্ধে কোনো কিছু জানো কি না? এই কথাটা বলা মাত্রই আমার মা তখন তেলে বেগুনে রেগে ওঠে, খুব ক্ষেপে যায় আমার উপরে। তোরে কে বলছে, তোরে কে বলছে, তুই কার কাছ থেকে শুনছিস, তুই নাম বল, নাম বল, মানে খুব ঝামেলা করতেছে। আমি তখন মাকে বললাম যে নাম তো আমি বলবোই, তুমি আমার সাথে এরকমটা করো না, আগে তুমি আমার বলো যেটা সত্য কিনা। আমার আম্মা বলে এটা ডাহা মিশা কথা, এর থেকেও বড় কোনো মিথ্যা কথা হতে পারে না। আমরা এক বাড়িতে থাকি, আমি আমার বৌমাকে নিয়ে সুখে আছি, শান্তিতে আছি। আমার বউয়ের মতো এরকম বউ ৮-১০ গ্রামে নাই। সে খুব শান্ত, অনেকটা ভালো, এবং এই জন্য মানুষ তোর কাছে উল্টাপাল্টা কথাবার্তা বলে, তুই এগুলো মোটেও বিশ্বাস করবি না, এসব কথা একদমই কানে নিবি না, এগুলো পুরোই মিথ্যা কথা। আমি চিনি না, লিমা আর আমি একসঙ্গে এক খাটে ঘুমাই, হ্যাঁ, আমি তো ঘুম থেকে উঠলে দেখো আমার পাশে শুয়ে আছে, তোকে এগুলো কে বলছে? মোটামুটি আমার আম্মা তখন আমার উপরে খুব ক্ষেপে যায়। আমি তখন মাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, তুমি রাগারাগি করো না, আমাকে যে বলছে আমি এটা তারে বুঝিয়ে বলবো না। মা বলতেছে কে বলছে বলার জন্য। যাই হোক, আমি আর আম্মারে কোনো কিছু বললাম না। এরপরে আমি তখন আস্তে আস্তে করে সময়গুলো কাটাইতেছি, বাড়ির মধ্যে পড়ে আছি। ১ দিন ২ দিন ৩ দিন করে সময়গুলো কাটতেছে। এর কিছুদিন পরেই হঠাৎ করে মা বলতেছে যে লিমার শরীর ভালো না, লিমার শরীর ভালো না, ওরে ডাক্তারের কাছে নিতে হবে। তো যখন বলছে ডাক্তারের কাছে নিতে হবে, আমি তখন বললাম যে কী হয়েছে? তো মা বলতেছে ও শুধু বমি করে। তো মেয়েদের আসলে পেটে বাবু আসলে বা প্রেগনেন্ট হইলে তো এরকম বমি টমি করে। তা আমি একটু সন্দেহ করে মারে বললাম যে মা, ওর কি কোনো সমস্যা কিনা, এরকম কিছু কিনা? মা বলে যে না না না, এগুলো তুই কী বলিস, তুই দেশে না, এরকম হবে কেন, এরকম কিছুই না। তাই বললাম তারপরও দেখো তো মা। মা বলে যে না 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 বাবা, এরকম কোনো কিছু না। মা তখন লিমাকে নিয়ে হসপিটালে গেছে। হসপিটালে যাওয়ার পরেই তো আমি তো আর কোনো কিছু বলি না। হসপিটাল থেকে মা ঘুরে ফিরে আসছে এবং যাওয়ার সময় কিন্তু সাইফুলকে সঙ্গে করে নিয়ে গেছে। সাইফুল, মা আর আমার বউ লিমা, তারা তিনজনে একসঙ্গে গেছে। হসপিটাল থেকে ফিরে আসার পরে আমার মা আমার সঙ্গে কেমন জানি একটু মানে অন্যরকমভাবে কথা বলতেছে। অন্যরকম কি, যে মানে কেমন জানি একটু লুকোচুরি লুকোচুরি করে কথা বলতেছে। তো কথা বলতেছে, এই পর্যায়ে আমি তখন করলাম কি, এলাকার আরেক ভাইয়ের সঙ্গে কথা বলি মোবাইল ফোনে। কথা বলার সময় সেই ভাই তখন আমাকে জানায় সেম ঘটনা, এর আগে এক বড় ভাই যা বলছে এই ভাই আমাকে তা বলছে। তখন মনটার মধ্যে খুব কষ্ট লাগলো যে মানুষ এই ধরনের নানান কথা বলে, যাকে ফোন করে সেই বলে, সেই বলে, সে এক কথা বলে। একটা সময় আমি আমার মারে বললাম যে মা, একটা কাজ করো, এই আমাদের ঘরে আর আরিফ আসার দরকার নেই। হাটের দিন তুমি আর লিমে একসঙ্গে যাইবা, যাইয়া পুরো ১ সপ্তাহ বাজার করে নিয়ে আসবা। হাটে যাইবা, ১ সপ্তাহ বাজার করে নিয়ে আসবা এবং ওই বাজার ফ্রিজে রাইখা তারপর আস্তে আস্তে খাইবা। আমাদের ঘরে কোনো ছেলে মানুষ থাকার দরকার নাই এবং এইটা আসলে ভালো না। আমার আম্মা তখন বলে তাইলে আমরা এইটাই করবো, আমরা তো এইটাই করি, আমরা হাটের বাজার একদিনেই করি। আমি তাহলে আরিফ আর আমাদের ঘরে আসার দরকার নাই, আরিফকে আমাদের ঘরে আসতে দিও না। এই ঘটনার পরে আরিফ আর আমাদের ঘরে আসে না, আসে না, আসে না। তার প্রায় আপনার এই ঘটনার প্রায় মাসখানেক পরে হলো কি, আমি একদিন মার সঙ্গে কথা বলতেছি, মা জানি কেমন করে আমার সঙ্গে একটু কান্না কান্না ভাব নিয়ে কথা বলতেছে। তাই মারে জিজ্ঞেস করতেছি কি হয়েছে, তুমি এমন করে কথা বলতেছো কেন? এই মানে আমি যখন বলছি আরিফ আর আমাদের ঘরে না আসুক, তার ঠিক মাসখানেক পরে। তো কি হয়েছে মা, কি হয়েছে, তুমি এরকম করে কথা বলতেছো কেন, আমার কাছে বলো। মা বলে না রে বাজান, কিছু না, আমার শরীরটা ভালো লাগতেছে না। আমি বললাম দেখো তুমি মিথ্যা বলো না, তোমার শরীর ভালো লাগবে না কেন, তোমার কি হয়েছে বলো। কিচ্ছু বলে না। না বলার পরেই তো অনেকক্ষণ বলা বলি করছি, করার পরে মা যখন কোনো কিছু বলে না, আমি তখন লাইনটা কেটে দিছি। লাইনটা কেটে আমাদের পাশের ঘরের এক চাচিরে ফোন করছিলাম, মানে পাশাপাশি ঘরের এক চাচি, ওইটা হচ্ছে আরিফের মা, মানে যে আরিফের কথা আমি এতক্ষণ বলছি আরিফের মা। ফোন দিছি, পরে চাচি ফোনটা ধরে আমার গালাগালি করতেছে, মানে অকথ্য ভাষায় গালাগালি করতেছে। চাচিরে বললাম যে চাচি, আপনি আমার এরকম গালাগালি করতেছেন কেন, আমি অন্যায়টা কী করলাম? উনি খুব গালাগালি করতেছে। তো কোনো কথা নাই বার্তা নাই, গালাগালি করে আমি ফোনটা কেটে দিছি। ফোনটা কেটে আমি আরেকজনকে ফোন দিছি, আমাদের মহল্লার আরেকজনকে ফোন দেওয়ার পরে সেই লোকে তখন বলতেছে যে আরিফ নাকি আমার বউরে নিয়ে পালাইছে, আরিফ আমার বউকে নিয়ে পালাইছে। তো পালানোর পরেই আমি তখন কী করলাম, সঙ্গে সঙ্গে আমার মারে ফোন দিলাম।
মারে ফোন দিছি, মা রিসিভ করছে। আমার জিজ্ঞেস করলাম যে মা, মিথ্যা কথা বললো না, আমার কাছে সত্যি কথা বলো, আমার কাছে সত্যি কথা বলো, ঘটনা কি? মা বলে, না রে বাবা, কোনো ঘটনা নাই, সব ঠিক আছে। আমি বললাম, না ঘটনা তো আছে, ঘটনা তো আছে, ঘটনা কিটা আমারে বলো। আমা বলে, বললাম না কোনো ঘটনা নাই, সব কিছু ঠিক আছে। আমি যে ঠিক আছে, সব কিছু যদি ঠিক আছে তাহলে মোবাইল ফোনটা লিমারে দাও, আমি একটু লিমার সঙ্গে কথা বলি। আমার আম্মা তখন আমারে বলে কি যে লিমা তার নানার বাড়িতে গেছে। তাই আমি বললাম, লিমা তার নানার বাড়িতে গেছে, কখন গেছে? আমা বলে, আজকেই তো গেছে বিকালবেলা। তা আমারই যে তুমি কোনো কিছু বললা না। মা বলে, তোরে বলতে হবে কেন, তোর বউর দায়িত্বে তো আমি আছি, এরকম করেই বলতেছে। আমি কিছু বলি না, লাইন রেখে দিয়েছি। ভাই, মনটার মধ্যে এত খারাপ লাগছে তখন, আপনাকে বলে বুঝাইতে পারবো না। কারণ আমার মা আমার সঙ্গে দমে দমে মিথ্যা কথা বলতেছে, পদে পদে মিথ্যা কথা বলতেছে। যে মায়ের সুখের জন্য আমি এত কিছু করলাম, আজ সেই মেয়ে আমাকে ধোকা দিতেছে। তারপরের দিন বিকালবেলা আমি আবারও ফোন দিচ্ছি, কি গো মা, লিমা কি আসে নাই? এবার মা আমারে বলতেছে, তুই যাই না শুনে আমার সঙ্গে এরকম করিস কেন? এভাবে তুই যাই না শুনে আমার সঙ্গে এরকম করিস কেন? আমি কি জানি, তুই তো সবই জানিস, লিমা কই তুই জানিস না? আমি বললাম, কই? মানে লিমা তো কি বলে, আরিফের সঙ্গে পালাইছে। তা যে লিমা আরিফের সঙ্গে পালাইছে, এটা তো আর 2 দিন আগের কথা, তা তুমি আমার এখন বলতেছো কেন? মা বলে, তা 2 দিন আগে তুই যদি জানিসই তাহলে আমারে জিজ্ঞেস করিস কেন? শোনো, তুমি আমার সাথে রাগারাগি করো না, আমি লিমাকে তা চিনি না, আমি লিমাকে তা জানি না। তুমি আমাকে বিয়ে করাইছো, তুমি যেমনি বলছো আমি এমনি বিয়ে করছি, আমি ওই মেয়েরে চিনি না। আমার মা তখন বলে, হ হ হ, এখন তো আমারই দোষ, সবাই তো আমার দোষই দিব, আমার অন্যায়, আমার অপরাধ, আয় আয় আমার জুতা দিয়ে পিটাই যায়। মানে মা খুবই খারাপ ব্যবহার করতেছে আমার সঙ্গে। মার সঙ্গে কথাবার্তা না বলে লাইনটা কেটে দিছে। লাইনটা কেটে দেওয়ার ওই দিন আর মা আর ফোন টোন দেয়, পরের দিন আমাকে আবার ফোন দিছে। ফোন করার পর আমি রিসিভ করছি। রিসিভ করার পরে মা তখন কান্না করতেছে। তো স্বাভাবিকভাবে যেহেতু প্রবাসে থাকি, মায়ের কান্না এটা তো সহ্য করার মতো না। তাই বললাম যে, কান্না কেন করতেছ, কি কারণে কান্না করতেছ? মা আমার বলে, আমার মাফ করে দে, আমি তো জীবনটা নষ্ট করে দিছি, আমি তো জীবনটা নষ্ট করে দিছি, আমার কারণে তোর অনেক কষ্ট পাইতে হয়েছে বাজান রে, তুই মায়ের মাফ করে দে। আমি বললাম, না মা, তুমি আমার 10 মাস তো তুমি পেটে ধরছো, আমার বিদেশে পাঠাইছো, তোমার জন্য 2-1 টাকা কামাইছি, কামিয়ে আজকে বিদেশ করতেছি, তো না, আমার তোমার উপরে কোনো রাগ নাই, তবে এর কি কোনো সন্ধান পাওয়া গেছে? মা বলে, না না না, কোনো সন্ধান পাওয়া যায় নাই, আমি অনেক লোক পাঠাইছি, অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও তাদের কোনো সন্ধান পাওয়া যায় নাই, আমি জানি না তারা কোথায় চলে গেছে। তো তুই বাবা, তুই মন খারাপ করিস না, মা তোর এর থেকেও সুন্দর মেয়ে বিয়ে করাবো। আমি বললাম যে, মা, আমি এক বিন্দু পরিবারের মন খারাপ করি নাই, এর থেকেও সুন্দর মেয়ে আমার লাগবে না, তুমি শুধু নিজের প্রতি খেয়াল রাখো মা, তুমি যদি ভালো থাকো তাহলে আমি ভালো থাকবো। আসলে স্বাভাবিকভাবে প্রত্যেকটা ভাই যখন বিদেশে থাকে, তার মায়ের প্রতি তার এক অন্যরকম ভালোবাসা থাকে ভাই। মা খারাপ হোক ভালো হোক যাই হোক, মায়ের প্রতি কিন্তু সন্তানের ভালোবাসা প্রবাস থাকতে অনেক বেশি থাকে, যেমনটা আমার ছিল আর কি। তারপরে হইলো কি, আমি তো আমার মতো করে পড়ে মন খারাপ করে পড়ে আছি, কারণ ভাই তার সঙ্গে তো মাঝে মাঝে হলেও ফোনে একটু একটু কথা বলতাম, সে তো আমার বউ ছিল, এইভাবে চলে গেছে, তা মন খারাপ হওয়ার কথাই। তার 15 দিন পরে, মানে এই ঘটনার ঠিক 15 দিন পরে, আমি আর বাড়িতে ফোন টোন দিই না বা কারোর সঙ্গে কোনো কথাবার্তা বলি না। কথা বললে সবাই খোঁচা মেরে কথা বলে, কিরে তোর বউ নাকি চলে গেছে, এইটা সেইটা, এসব কথা শুনতে ভাই ভালো লাগে না। তো এই জন্য আমি আর কাউরে ফোন টোন দিই না, ওই মায়ের সঙ্গে কথা বলি মাঝে মাঝে, এই দিক দিয়ে আমি অনেকদিন ধরে ফোন দিইনি। তো ফোন না করার পরে এই ঘটনার কিছুদিন পরে মা তখন আমাকে একদিন ফোন করছে। বাংলাদেশ সময়টা তখন প্রায় রাত 8টার মতো বাজে। ফোন করে আমারে বলতেছে যে, বাবা রে, আম্মা তোর কাছে একটা জিনিস চাইবো, তুই কিন্তু আমারে খালি হাতে ফিরাই দিতে পারবি না, কথাটা খেয়াল করবেন। তাই আমি বললাম যে, কি চাইবা তুমি, আমি তোমার খালি হাতে ফিরাই দিব না, তোমার চাওয়াটা কি? মা বলে, তুই কি মানুষের কথা বিশ্বাস করবি না মায়ের কথা বিশ্বাস করবি? ঠিকই ভাবে। আমি বললাম, আমি অবশ্যই তোমার কথা বিশ্বাস করবো, মানুষের কথা কেন বিশ্বাস করব? তুমি আমার মা, আমি তো তোমার কথাই বিশ্বাস করব। মা বলে, যদি তুই আমার কথা বিশ্বাস করিস তাহলে বাবা আমি যেটা বলবো তুই এটা করতে পারবি? আমি যে, হ্যাঁ মা, তুমি যেটা বলবো আমি এটা করতে পারবো। বলে, পরে কিন্তু আবার ফিরে যেতে পারবি না। আচ্ছা ঠিক আছে, ফিরে যাব না। মা বলে, আমি লিমারে ঘরে নিয়ে আসছি, তুই লিমারে আবার বউ হিসাবে গ্রহণ করবি। এইটা বলার সঙ্গে সঙ্গে ভাই আমার পায়ের রক্ত তখন মাথায় উঠে গেছে। যে মেয়ে কিছুদিন আগে এক ছেলের সঙ্গে পালায়ে গেছে, ওই ছেলের সঙ্গে থাইকে আসছে, এখন আমার মেয়েটা কি বলতেছে? তো আগে কিন্তু আমাকে ওয়াদা টোয়াদা সবকিছু করাই ফেলছে, যার জন্য আমি কিছু বলতেছি না, চুপ করে আছি। মা আমার বলো, ও বাবা, মা যেটা বলছে মায়ের কথা কি শুনছিস, মায়ের কথা কি শুনছিস? আমি চুপ করে আছি। পরে বললাম যে, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো আমি তো শুনছি বুঝছি, আচ্ছা ঠিক আছে, কি করতে হবে এখন? মা বলে, কিচ্ছু করতে হবে না, তুই তার বউ হিসেবে মেনে নে। আমি বললাম, আচ্ছা আমার বউ হিসেবে মেনে নেওয়া না নেওয়ার মাঝে কিচ্ছু না, আমি তো আর দেশে থাকি না, আমি থাকি বিদেশে।
কিন্তু এই মেয়েটা এতদিন অন্য একটা ছেলের সঙ্গে ছিল, হস্টি নষ্টি করছে, খারাপ কাজ করছে, এখন এই মেয়েটা বাড়িতে আসছে, তুই তারে ঘরে জায়গা দিলা কেমনে? আমার আম্মা তখন বলে, না রে বাবা, তুই মেয়েটারে ভুল বুঝিস না, আসলে আমি কবিরাজের সঙ্গে কথা বলছি, মূল ঘটনা আমি বাইর করছি। তোমার মূল ঘটনা কি? মা বলে, দেখ, এই তো আরিফ আমাদের ঘরে বাজার সাজার করতো, এটা সেটা করতো, সব তো আরিফেই করতো, এবং আমাদের জন্য বাজার থেকে বাজা পোড়া এটা সেটা নিয়ে আসতো। এগুলোর সঙ্গে আরিফ তখন তোর বউ লিমারে কালো জাদু করে। আমার আম্মা বলে, লিমারে কালো জাদু করে, এবং কালো জাদু করার ফলে লিমা পাগল হয়ে আরিফের সঙ্গে বেরিয়ে যায়। আরিফের সঙ্গে বেরিয়ে যাওয়ার পরে আমি যখন হুজুরের সঙ্গে কথা বলে কালো জাদুটা কাটাই দিই, তখন লিমা আবার ঘরে ফিরে আসে। আমি যেদিন কালো জাদুটা কাটাইছি, এর পরের দিনই লিমা চলে আসে। আর লিমা ঘরে এসে সে এতদিন কোথায় ছিল, কি করছে, তার কিচ্ছু মনে নেই। এরকম করে আমার মা আমারে বলতেছে। তা আমি আমার মায়ের কথা শুনে, যেহেতু ভাই দেশ বিদেশে আমরা করি, আমরা তো জানি। আমার মাকে যেভাবে বুঝাইছে লিমা, আমার আম্মা সেভাবেই বলতেছে। আমি মায়ের বললাম যে, মা, এটা মনে হয় আমার মনে হয় যে তোমার কোথাও না কোথাও ভুল আছে মা, তুমি জিনিসগুলো আবার একটু খুঁটিয়ে নিতে। আমার আম্মা বলে, না রে বাবা, তুই যদি বিশ্বাস না করিস, আমি তোর কবিরাজের সঙ্গে কথা বলাই দিব। আমি কবিরাজের সঙ্গে কথা বলছি, ওরে কালো জাদু করে নিয়ে গেছে। মেয়েটা ইতি, মেয়েটার মা নাই, বাপ নাই, এরকম সহজ সরল বোকা একটা মেয়ে, মেয়েটার জীবনটা ওই শয়তান আরিফ নষ্ট করছে। বাজান রে, তুই মেয়েটারে মেনে নে। হ্যাঁ, মারে বললাম যে, মা, কি বলতেছো মা? মা বলে, বাবা, তুই মেনে নে, আর কোনো কথা বলিস না। তখন আমি চোখ বন্ধ করে, মা বলতেছে, আর মা যেমনি বলতেছে আমি এমনিই করতেছি। আচ্ছা ঠিক আছে মা। কি বললাম? আচ্ছা ঠিক আছে মা। এই কথা বলার পরেই এবার মহল্লার লোকজন আমাকে ফোন দিতে শুরু করছে। চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার বা এলাকার গণ্যমান্য লোকজন, সর্দার, সবাই, এই আর রাসেল, এগুলো কি শুরু করছিস, কি করতেছিস? আমার আম্মা আবার খুব তেরা টাইপের মহিলা। আমার আম্মা কিন্তু কাউকেই মূল্যায়ন করে না। এলাকার লোক যেই যাবে আমাদের ঘরে, আমার আম্মা কাউকে শুনবে না। মানে গ্রামের কিছু বিচার আচার আছে না, আমার আম্মা এগুলো মানে না। আমার আম্মার কথা হচ্ছে, আমি যদি কোনো অন্যায় করি, যান থানায় যান, আমার নামে মামলা করেন, আমি গ্রামের বিচার মানি না। আম্মা সবসময় বরাবরের মতো এরকমই। কোনো ঘটনা ঘটলে আম্মা গ্রামের এগেনস্টে চলে যাবে, গ্রামের বিচার আম্মা মানবে না। এই জন্য গ্রামের মানুষ আমার মায়ের কাছে গিয়ে কোনো সুযোগ পাচ্ছে না, কোনো চান্স পাচ্ছে না কথা বলার জন্য। যার কারণে সবাই তখন আমাকে ধরছে, জারিফ, এমন এমন ঘটনা, তুই কিছু একটা কর। তুই এটা কী করতেছিস? তোর মা যা বলতেছে তুই তা করতেছিস, এটা তো পাপ, অন্যায়, তুই এগুলো কেন করিস? মানুষের ফোনের কারণে বাধ্য হয়ে আমি তখন আমার নাম্বারটাই চেঞ্জ করে ফেলি। মানে কারোর সঙ্গে আর যোগাযোগ করি নাই। এইভাবে পড়ে আছি, আর আমি এভাবে পড়ে আছি। এরই মাঝে আবারও আমার আম্মা বাড়িতে আছে। তো কি বুঝে জানি আমার আম্মা একদিন আমারে বলতেছে কি, এই ও বাড়িতে আসার প্রায় মাস তিনেক পরের ঘটনা। আম্মা আমারে বলতেছে যে, রাসেল, একটা কাজ কর, তুই যে সৌদি আরব থেকে আসতে পারিস না, এটা ভালো কথা, তুই তো এখানে কোনো একটা ঝামেলায় পড়ছিস, সেই জন্য আসতে পারিস না। এখন বাজান, যদি তুই লিমারে কি সৌদি আরবে নিতে পারবি? এমনি বলে। আমি বললাম যে, মা, হঠাৎ করে এটা কেন বলতেছে? মা বলে, না, তুই কবে আসবি না আসবি, আমার কবে নাতিপুতি হবে, আমার নাতকুর কবে হবে, আমি কবে দেখবো, আর কয়কাল বাঁচবো। এখন তুই যদি লিমারে সৌদি আরবে নিতে পারিস, তাহলে তুই লিমারে সৌদি আরবে নিয়ে যা, তোর বাচ্চা কাচ্চা হইলে আবার দেশে পাঠিয়ে দিস। আমার আম্মা বলতেছে। তখন আমি বললাম যে, আচ্ছা ঠিক আছে, দেখি। আমার আম্মার কথা কিন্তু আমার ভালো লাগছে। আমিও পরিশেষে এই জিনিসটা আমার আগে মাথায় আসে না, আমি আগে চিন্তা করি নাই। আম্মা বলার পরে আমি তখন জিনিসটা মাথায় ঢুকাইলাম যে, আমি তো চাইলে লিমাকে সৌদি আরবে আনতে পারি, যেহেতু আমি যাইতে পারতেছি না। লিমা সৌদি আরবে আসবে, আমার সঙ্গে থাকবে, এটা তো আমার জন্য অনেক ভালো একটা বিষয়। তো আমি তখন আমারে বললাম যে, আম্মা ঠিক আছে, আমি তাহলে লিমাকে সৌদি আরবে নিয়ে আসবো। তো এখন আমি তো নিজেই অবৈধ, আমার তো কোনো কাগজপত্র নাই, কোনো ডকুমেন্ট নাই, আমি ওকে কেমনে আনবো? তারপরে এক সৌদিয়ানের সঙ্গে কথা বলছিলাম, সে আবার মোটামুটি একটু মধ্যবিত্ত ফ্যামিলির আর কি, একটু বেদুয়া টাইপের। ওর সঙ্গে তখন কথা বললাম, ওরে বললাম যে, এমন এমন ঘটনা, আমার বউটারে আনতে হবে, তুই একটা ব্যবস্থা করে দে। ওই আবার আমার কাছ থেকে একটু নেশা টেশা নেয় বা একটু উল্টাপাল্টা খাবার খায়। ওই তখন বলে যে, আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি এটা করে দিব, তুই আমারে এত রিয়াল দিতে হবে। ওর সঙ্গে আমার একটা কন্ট্রাক্ট হয়েছে। তো কন্ট্রাক্টের পরে ও তখন ওর বাসারই একটা কাজের মেয়ের ভিসা তখন বের করে আমার জন্য। বের করলে ওই ভিসাটা আমি তখন বাংলাদেশে পাঠাই, মাকে বলি যে, মা, তাহলে লিমাকে এবার বিদেশে পাঠিয়ে দাও। লিমাও বিদেশ চলে আসবে, ও মহা খুশি। তা এরপরে আলহামদুলিল্লাহ একটা সময় সব কিছু ঠিকঠাক হলো, লিমা বিদেশে চলে আসছে, মানে সৌদি আরবে আসছে। তো এয়ারপোর্টে আমি যখন তারে দেখছিলাম, আমি বিশ্বাস করতে পারতেছিলাম না যে এটাই আমার বউ। যদিও অনেক মানুষ আছে দেখবেন কি, যে একটা দেখতে সুন্দর না, কিন্তু ক্যামেরায় তো অনেক সুন্দর। অনেকে আছে বাস্তবে সরাসরি দেখতে সুন্দর না, কিন্তু ক্যামেরায় ছবি উঠালে ক্যামেরার ফেসটা অনেক সুন্দর। আবার কেউ কেউ আছে দেখতে খুবই সুন্দর, কিন্তু যখন আপনি ছবি উঠাবেন তখন কিন্তু তার সুন্দর লাগে না। তো আমাদের লিমা হচ্ছে এমন একটা মেয়ে
যাকে ধরেন আপনি ক্যামেরায় কোনো ছবি উঠালে তার ভালো লাগে না, চেহারা বাঁকা টাকা এমন তেমন লাগে, কিন্তু যদি আপনি সরাসরি তাকে দেখেন পছন্দ করে ফেলবেন। তো আমি দেখলাম যে সরাসরি সে খুবই সুন্দরী। আলহামদুলিল্লাহ, যাই হোক, যেহেতু সৌদি আরবে চলে আসছে, আমি তারে নিয়ে সংসার করব। অতীতের সব বাদ, ও কী করছে না করছে, ও কোথায় ছিল না ছিল, এগুলো আমি আর কোনো কিছুই খুঁজবো না। ওরে নিয়ে আমি সংসার করব। ওরে ঘরে নিয়ে গেছি, বাসায় নিয়ে গেছি, নিয়ে ওরে বুঝাইছি শোনাইছি যে দেখো এইভাবে জীবন কাটতে পারে না, তুমি একটু ভালো লাইনে আসো, এগুলো কইরো না, ভালো হয়ে যাও এবং সংসারে থাকো। তো আলহামদুলিল্লাহ ভাই, সৌদি আরবে আসার পরে ও যথেষ্ট ভালো হয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, দিনের পথে চলতো। মানে ওর অতীতে যত খারাপই ছিল সব খারাপই মোটামুটি মুছে গেছে, আমি এটাই মনে করছিলাম। পরে আলহামদুলিল্লাহ আমাদের ঘরে একটা কন্যা সন্তান হয়েছে। ও সৌদি আরবে আসার পর আমার একটা মেয়ে হয়েছে। আর মেয়েটাও দেখতে লিমার মতো বেশ সুন্দরী হয়েছে, অনেকটা সুন্দর। আমার মেয়েটাকে আমার অনেক ভালো লাগছে। মেয়েটা হওয়ার পরেই তখন আমি সৌদি আরবে পড়ে আছি, আলহামদুলিল্লাহ ভালোভাবেই আছি। লিমা, আমি, আমার মেয়েটা, এভাবে আমার মেয়েটার বয়স তখন প্রায় 1.5 বছরের কাছাকাছি, তখনও মায়ের বুকের দুধ খাইতো। 1.5 বছরের সময় আমি লিমাকে যেই ঘরে আনছিলাম, মানে যেই আমার এই বিষয়টা বানাই দিছিল, ওই বলতেছে ওর আর যে কাজের মেয়েটা ছিল ওই কাজের মেয়েটা নাকি চলে গেছে। ওর একটা কাজের মেয়ে ছিল, এটা চলে গেছে। এখন আমারে বলতেছে যে, আমারে বলে রাসেল, তোর বউ যদি এমনি এমনি প্রতিদিন অন্তত আধা ঘন্টা বা 1 ঘন্টা করে আমার ঘরে কাজ করে আমি টাকা দিব, এইভাবে আমারে বলে। তখন আমি না রাজি হই না, আমি বলছি যে না, আমার দরকার নেই, কারণ ভাই আমি তো টাকা পয়সা ভালোই কামাই, আমার তো এত লোভের দরকার নেই, আমার বউরে দিয়ে আরেকজনের ঘরে কাজ করাবো, আমার এগুলো দরকার নেই। তাই আমি ওরে বললাম যে না না, আমি আর বউরে আমি দিব না। ওরা তো আমি মাসে মাসে ফয়দা দিচ্ছি, আমার বউ যেহেতু আমার কাছে থাকতেছে। তারপর আমার বউরে আমি ঘরে এসে বললাম যে লিমে এমন এমন ঘটনা, আমার তোমার কফিল এমনি এমনি বলতেছে। লিমা তখন আমার বলে, দেখেন আমার ঘরে বসে থাকতে থাকতে দম বন্ধ হয়ে আসতেছে, আমার ভালো লাগে না, আমি অনেক মোটা হয়ে গেছি, অনেক স্বাস্থ্য বেড়ে গেছে, অনেক মোটা হয়ে গেছে। তো বলো অনেকটা মোটা হয়ে গেছি, যদি ওই সৌদিয়ার ঘরে গিয়া কাজ টাজ করি তাহলে শরীরটাও কমবে, মনটাও ভালো লাগবে, আমি সৌদিয়ানের ঘরে গিয়া কাজ করতে চাই। আমার বউ লিমা তখন আমাকে এটা বলতেছে। আমি বললাম, ধুরো তুমি এটা কি বলো, তুমি কাজের মেয়ের কাজ করবা? ও বলে, আমার বিষয়টা তো কাজের মেয়ের, আমি করব, আপনি আমারে পাঠান। তাই আমি ওরা মানা করছি, তারপরও আমার মানা শোনে নেয়। ও বলতেছে ও যাবে। যেহেতু জোরাজোরি করতেছে, একটা পর্যায়ে আমি বললাম যে ঠিক আছে, তোমার যদি এতই যাইতে ইচ্ছে করে তাহলে তুমি যাও। এবার আমি সৌদির ঘরে ওরে পাঠিয়ে দিলাম। ও প্রত্যেকদিন 1 ঘন্টা করে ওখানে কাজ করতো। তো আমার মেয়েটা তো আমার কাছেই থাকতো, আর আমার যে ব্যবসা ওইটা আমার ঘরের মধ্যেই ব্যবসা, আমার ঘরের বাইরে যাইতে হয় না। আমার ব্যবসা সব ঘরের মধ্যে, আমার ব্যবসা, আমি ঘরে থাকতেছে, আমার মেয়েটা আসতেছে আমার সঙ্গে থাকতেছে। তো মোটামুটি সব কিছু ঠিকঠাক, কোনো সমস্যা নেই। ও থাকতেছে, ও যাইতেছে, এরকম করে করে প্রায় 1 বছরের মতো ও ওই সৌদিয়ানের বাসায় কাজ করছে। মানে 1 ঘন্টা করতো, 2 ঘন্টা করতো, 3 ঘন্টা করতো, এরকম করতে করতে একটা সময় আমার বউ আমার ঘরে এসে বলতেছে যে, তোমার একটা কথা বলি, আমি একটা খবর পাইছি তোমার ওই সৌদিয়ানরা নাকি এই ইয়েতে যাবে, এই কি বলে, জার্মান যাবে। তোমার ওই সৌদিয়ানরা নাকি জার্মান যাবে, এখন এমন এমন ঘটনা, তারা নাকি সবাই অল ফ্যামিলি জার্মানে যাবে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। তো বলে যে একটা কাজের মহিলা আছে, ওইটারে নিয়ে যাইতো, এখন ওইটার মেডিকেল করছে, মেডিকেল ওইটা নাকি আনফিট না কি জানি কি সমস্যা হয়েছে, এই কারণে ওইটারে নিতে পারবে না, তারা এটা বলা বলি করতেছে, আমারে তাদের সঙ্গে পাঠাইতো। এই কথা আমার বউ লিমা আমারে বলতেছে। তো ওই শেখ বলতে সে আর কি, সে তো আসলে মিডল ক্লাস লাইফের, এবং মেয়ের জামাই, তারা কিন্তু সবাই জার্মান থাকে। তো যেহেতু সৌদিয়ান, এখন সে যাইতেছে, আমার বউ তখন আমার এটা বলছে। বলার পরে রাতের বেলা আমার তখন ওর সঙ্গে দেখা না, আহমেদ এমন এমন ঘটনা যে তুই নাকি জার্মান যাবি। বলো হ, আমি তো জার্মান যাব, এমন এমন ঘটনা, আমি আমার এই ইয়ে নিয়ে যাব, আমার বউ যাবে, আমি যাব, এবং আমার তো একটা কাজের মেয়ে যাওয়ার কথা ছিল, মেয়েটার ভিসা হয় নাই, মেয়েটাকে নিব না, আমরা দুজনেই যাব। তখন আমি বললাম যে এটা কাজ করো, আমার বউরে নিয়ে যা। ও বলে, তোর বউরে নিয়ে যাবো? আমি বললাম হ্যাঁ, আমার বউরে নিয়ে যা, আমার বউ তোর সঙ্গে যাবে, আবার চলে আসবে। তখনও আমাকে বলতেছে, চলে আসবে তো? আমি বললাম হ্যাঁ চলে আসবে। বলে, যদি চলে না আসে তাহলে কিন্তু আমি বিপদে পড়বো, ও কিন্তু চলে আসতে হবে। আমি বললাম হ্যাঁ, ও চলে আসবে। বলে, তাহলে ঠিক আছে, তোর বউয়ের পাসপোর্ট টাসপোর্ট সব কিছু তো তোর কাছে, আমারে দিয়ে আমি ওর ভিসা লাগাই দিই। রাতের বেলা আমি তখন লিমারে বললাম যে লিমা এমন এমন ঘটনা, এখন তুমি কি বলো? লিমা বলে, আমি আমি গেলে আসবো না। কি বলে আমি গেলে আসবো না? তাই আমি বললাম কি তুমি গেলে আসবো না? ও বলে, তুমি জানো, তুমি তো বোকা, তুমি বুঝো না, জার্মান অনেক অনেক ভালো দেশ, অনেক উন্নত দেশ, ইউরোপের দেশ, ওখানে অনেক টাকা পয়সা আছে, আমি ওখানে গেলে আর আসবো না, আমি ওখানে থেকে যাবো। তাই বললাম, তুমি ওখানে থেকে গেলে তো সৌদিয়ান তোমাকে নিবে না। বলে, তুমি তার সাথে এইভাবেই কন্ট্রাক্ট করো, আমার গিয়ে যেতে ওখানে ছাইড়ে দেয়, আমি ওখানে থাকবো। আরে কিরে, পড়ছে আরেক ঝামেলা।
পরে আমি সুইদানের সঙ্গে আবার কথা বললাম যে দেখ আমার বউ তো এরকম এরকম বলতেছে, ও গেলে আসবে না, কারণ আমি যদি মানে ভুলভাল করে আমার বউরে পাঠাবো, যদি পরে না আসে সুইদান তো ঝামেলা করবে, সিআইডি দিয়ে হয়তো আমার ব্যবসা ধরাই দিতে পারে, ঝামেলা করতে পারে। এই জন্য সরলভাবে আমি সুইদানকে জানাই দিলাম যে আমার বউ তো এমনি এমনি গেলে ও আর আসবে না। সুইদিয়ান বলে তোর বউ যদি না আসে তাহলে তো আমি ঝামেলায় পড়বো, আমার মেয়ের জামাই তা তো ঝামেলায় পড়বে। আচ্ছা ঠিক আছে, আমি তারপরেও কথাবার্তা বলি, দেখি নেওয়া যায় কিনা। এর কয়েকদিন পরে আমার বলতেছে নিতে পারি, একটা শর্ত আছে। কে বলে? সুইদিয়ানে। আমি যে কি শর্ত? বলে শর্ত হচ্ছে এটা, আমার টাকা দেওয়া লাগবে। ওই সময় কিন্তু টাকার অনেক দাম, তারপরও সে আমার বলে তারে 10 লক্ষ টাকা দেওয়া লাগবে। যদি 10 লক্ষ টাকা আমি তারে দিই তাহলে সে আমার বউরে নিয়ে যাবে, গিয়ে ওইখানে ছেড়ে দিয়ে তারা চলে আসবে। আমি তখন লিমারে জানালাম যে লিমা এমন এমন ঘটনা, ও তো 10 লাখ টাকা চায়। আমার বউ তখন আমার বলতেছে 10 লাখ টাকা হলে 10 লাখ টাকা তুমি ওরে বলো আমার নিয়ে যাওয়ার জন্য, আমি পরে তোমার টাকা তোমার পরিশোধ করে দিব। তাহলে আমি বললাম যে এটা তুমি কি বলো, 10 লাখ টাকা দিয়ে তুমি সৌদিয়াতে যাবা, ওইখানে গিয়ে তুমি 10 লাখ টাকা কিভাবে কি করবা? ও বলতেছে না না না, তুমি প্লিজ আমার পাঠিয়ে দাও, আমি যাবো। এইভাবে ও তখন জোরাজুরি করতেছে আমার সঙ্গে। জোরাজুরি করার পরে আমিও তো তখন টাকা পয়সা ইনকাম করি, তখন আমি নিজেও চিন্তা করলাম, আবার অনেকের সঙ্গে আলোচনা করলাম। অনেকেই বলো যদি জার্মান যাইতে পারে, ওইখানে গিয়া যদি ওর ডকুমেন্ট কাগজপত্র হয়, আমিও জার্মানে চলে যেতে পারবো, এবং আমি তো আর এই দেশে থাকতে পারবো না। এরকম আমি একটা চিন্তা ভাবনা করছি যে ঠিক আছে তাইলে আমি পাঠাবো। বাড়িতে কিন্তু আর কোনো কথাবার্তা নাই, কোনো যোগাযোগ নাই। এরকম করে আমি তখন 10 লক্ষ টাকা খরচ করে, সে সময়কার 10 লক্ষ টাকা বর্তমান সময়ে অনেক টাকা, এই 10 লক্ষ টাকা সুইদিয়ানকে দিলাম। দেওয়ার পরে সুইদিয়ান তখন আমার বউ লিমার পাসপোর্ট জমা নিছে। আলহামদুলিল্লাহ একটা সময় লিমার জার্মানিতে ভিসা লেগে যায়। জার্মানিতে লিমার ভিসা লাগে, এরপরে জার্মানিতে লিমা আর ওই যে তারা দুজনে, তখন তারা তিনজনে, মানে আমার বউ আর ওই সুইদিয়ান আর সুইদিয়ানের বউ, তারা তিনজন তখন জার্মান যায়। তো জার্মান যাওয়ার পরে লিমা আমার সঙ্গে কথাবার্তা বলে, আমিও ফোনে কথাবার্তা বলি সুইদিয়ানের সঙ্গে। সুইদিয়ান তখন আমার বলে যে তোর বউ এখন কি করবে, এখানে রাইখা দিলে তোর বউ কই যাবে, কই থাকবে? তা আমাদের এলাকারই এক ভাই আছে আর কি, আমার পরিচিত, উনি আবার থাকে হচ্ছে আপনার ফ্রান্সে, মানে আমাদের মহল্লারই এক বড় ভাই থাকে হচ্ছে ফ্রান্সে। উনি আবার ফ্যামিলি বউ বাচ্চা সবাইকে নিয়ে থাকে। তারাই আমি তখন জানলাম যে ভাই এমন এমন ঘটনা। উনি বলে না না না, আমি আনতে পারবো না, আমি এখানে খুব ঝামেলায় আছি, আমি ফ্রান্সে খুব ঝামেলা আছে, আইনি ঝামেলায় আছি, এখন আমি আপাতত তোর বউর ওখান থেকে আনতে পারবো না। মানে উনি এক কথায় মুখের উপরে মানা করে দিল, উনি নেবে না। তারপর আমি লিমারে জানালাম যে তুমি কই থাকবা, কি করবা? লিমা বলে তুমি চিন্তা করো না, আমি এখানে সেটেল হয়ে যেতে পারবো, আমি ওখানে সেটেল হয়ে যেতে পারবো, তুমি এটা নিয়ে ভাইবো না, তুমি আমার মেয়েটার প্রতি খেয়াল রাখো, আমার মেয়েটার দেখাশোনা করো। মেয়ে কিন্তু রেখে গেছে দেশে, মেয়ে আমার কাছে আছে, মানে সৌদিতে রেখে গেছে। এই কথা বলার পরে তখন আবার এরা চলে আসছে, আপনার ওরা সবাই চলে আসছে, সৌদিয়ান আর সৌদিয়ানের বউ চলে আসছে, লিমা ওখানে থেকে গেছে। তো আমি লিমার সঙ্গে কথাবার্তা বলি, তুমি কই আসো না আসো আমি তো জানি না, অচিন একটা দেশ, কারে চিনো কারে জানো, কেমনে থাকতেছো? ও বলে তুমি একদমই টেনশন করো না, আমি একদম ভালো আছি, আমি সব কিছু ঠিক আছে আমার, তুমি চিন্তা করো না। এইভাবে প্রায় বৎসরখানেক পর্যন্ত আমার খবর নেয়, মেয়ের খবর নেয়, আমাদের সঙ্গে কথাবার্তা বলে। বৎসরখানেক পরে হলো কি আস্তে 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 করে আমার সঙ্গে ও যোগাযোগ কমাই দিছে। আমি ফোন দিলে আমার ফোন ধরে না, আমার সঙ্গে কথা বলতে চায় না, মানে আমাকে এক নম্বর ইগনোর করতেছে, ইগনোর করে, ফোন দিলে ইগনোর করে, অবহেলা করে। এই কী ব্যাপার, তুমি আমার অবহেলা করো কেন, আমার ইগনোর করো কেন? না, আমার সঙ্গে কথা বলতে চায় না, আমি ফোন দিলে কথা বলতে চায় না। মানে খুব খারাপ একটা পরিস্থিতি তখন তৈরি হয়েছে, খারাপ একটা পরিস্থিতি তৈরি হয়েছে। তা কী করব না করব কোনো কিছুই বুঝতে পারি না। একটা সময় ওই আমার সাথে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিল। মেয়েটা কিন্তু তখনও আমার কাছে। এই মেয়েটা কান্নাকাটি করে মেয়েটারে রাখতে পারি না। একদিন রাস্তার মধ্যে এই লিমা সৌদিতে আপনার এই জার্মান চলে যাওয়ার পরে রাস্তার মধ্যে একদিন একটা সৌদিয়ান মহিলা দেখছে আমার মেয়েটারে খুব কান্না করতেছে। দেখার পরে সৌদিয়ান মহিলা আমার জিজ্ঞেস করে এটার মা কই? তাই আমি বললাম যে ওর মা এমনি এমনি কাজে মেয়ের বিষয় আসছিল, এসে জার্মান চলে গেছে আর আসে নাই। তাই বলে তুই মেয়েটারি নিয়ে দেশে চলে যা, ওই মহিলা বলতেছে। আমি বললাম যে দেখ দেশে যাবো কেমনে, আমি এক সুইডেনের বাসায় কাজ করতাম, ওই মহিলা আমার নামে এমনি এমনি মামলা দিচ্ছে, আমার নামে এত কোটি টাকার মামলা। তা আমি কিন্তু ভাই জানি না যে এই মহিলা যে আবার অ্যাডভোকেট, মানে আমি এখন যার সঙ্গে কথা বলতেছি সে অ্যাডভোকেট। ওই আমারে বলে মেয়েটারে দেখে, আমার মেয়েটা খুব সুন্দর ছিল তো, মেয়েটারে কোলে নিছে, কোলে নিয়ে বলে আমি তো অ্যাডভোকেট, আমি তোর মামলা লিয়া লড়বো, তুই আমার কাগজপত্র জমা দে। আল্লাহর কি হুকুম আর কি, আল্লাহ হয়তো মেয়ের উসিলায় আমার একটা ভালো দিন দেবে। আমি আমার কাগজপত্রগুলো তখন ওই সৌদি মহিলাকে দিলাম। দেওয়ার পরে ওই তো অ্যাডভোকেট ছিল, ও তখন এগুলো নিয়ে নাড়াচাড়া করতেছে। করতে করতে একটা পর্যায়ে ও তখন বলতেছে যে আমি তোরে জামিন করাই দিব। তো
তো কেমনে কেমনে ও তখন সব কিছু ঠিক করে আলহামদুলিল্লাহ অল্প সময়ের ভিতরে আমার এই মামলা তখন ডিসমিস করে দিছে। মামলা ডিসমিস করে আমার পাসপোর্ট আমার কাছে ফিরে আসছে, এম্বাসির মাধ্যমে পাসপোর্ট পাইছি। পরে আমার বলে তুই দেশে যা, বাবুটার এইভাবে কষ্ট দিস না, মেয়েটার এইভাবে কষ্ট দিস না, তুই দেশে চলে যা। তাই আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি দেশে চলে যাবো। তখন পর্যন্ত কিন্তু লিমার সঙ্গে আমার কোনো রকমের কোনো যোগাযোগ নেই। যা টাকা ঢুকে কিছু ছিল নিজের কাছে, লিমারে দেওয়ার পরও যে টাকাগুলো ছিল সেই টাকাগুলো দিয়েই আমি তখন বাংলাদেশে চলে গেছি। বাংলাদেশে চলে গেছি, যাওয়ার পরে প্রায় আপনার কি জানি বলে, আমি যখন বাংলাদেশে গেছি তখনও প্রায় বহু বৎসর, প্রায় 12 বৎসরের কাছাকাছি আমি বাংলাদেশে গেছি মেয়েটারে নিয়ে। যাওয়ার পরে আমার আম্মা তখন কান্নাকাটি করে, সবাই কান্নাকাটি করতেছে যে আসলে স্বাভাবিকভাবে এত বছর পরে দেশে গেছি, কখনো দেশে যাইতে পারবো এই চিন্তা ভাবনাও ছিল না। অথচ মেয়ের উসিলায় আল্লাহ আমাকে দেশ পর্যন্ত নেওয়া হয়েছে। দেশে যাওয়ার পরে আমার আম্মা তখন আমারে বলে যে তোর বিয়ে শাদী করাবো, তুই বিয়ে শাদী কর। আমি বলছি না মা, আমি তো বিয়ে শাদী করবো না, আমি তো লিমারে বিয়ে করছি। লিমার জার্মানিতে কি হয়েছে আমি এই পর্যন্ত ওর কোনো খবর পাইলাম না। ওই কি করছে না করছে আমি তো এগুলো কিছু কইতে পারি না মা। আমার মা বলে না, আমি তোর বিয়ে করাবো, তুই বিয়ে কর। চাপ দিছে। চাপ দেওয়ার পরে আমি বিয়ে করতে রাজি হই না। তারপরেও মা একরকম জোরাজোরি করে, আমাদের এলাকারই এক মেয়ে নাম হচ্ছে সালমা, ওই মেয়ের আগে একটা বিয়ে হয়েছে, স্বামী মারা গেছে, ডিভোর্সি, মানে স্বামী মারা গেছে আর কি। তা ওই মেয়েটার তখন আমার মামারে বিয়ে করায়। আমি বিয়ে করতে চাই না, তারপরও জোর জবরদস্তি করে করায়। সে পর্যন্ত লিমা কি বেঁচে আছে না মরে গেছে না কি হয়েছে না হয়েছে আমি তার কোনো কিছুই জানি না, টোটালি জানি না। তারপরে সালমাকে বিয়ে করলাম। সালমাকে বিয়ে করার পরে সালমা তখন আমার মেয়ের নাম ছিল হচ্ছে লামিয়া। আমার মেয়ে লামিয়ারে তখন খুব আদর করতো, আর মেয়েটারে খুব আদর করতো, কোলে নিত, আদর করতো। একেবারে মেয়েটা যে এতিম, তার যে মা নাই, এই জন্য লামিয়া তারে প্রচণ্ড রকমের আদর করতো। আমি এই সালমাকে বিয়ে করার প্রায় 2 বছর কেটে গেছে। চিন্তা করেন, সালমাকে বিয়ে করার 2 থেকে 2.5 বছর পরে হঠাৎ করে আমাদের গ্রামেরই এক মেয়ের মাধ্যমে আমার এই লিমার সঙ্গে আবারও যোগাযোগ হয়। আমি লিমার সঙ্গে কথা বলতে চাই না, ওই আমাকে ফোন দেয়। ফোন করে আমাকে বলে যে আমি কিন্তু তখন পর্যন্ত লিমারে ছাড়ি নাই, লিমার সঙ্গে আমার কোনো ছাড়াছাড়ি হয় নাই, কোনো তালাক হয় নাই, কোনো ডিভোর্স হয় নাই, কিচ্ছু হয় নাই। যেহেতু মোবাইলে বিয়ে হয়েছে তখন এটা বিয়ে রয়ে গেছে ওই পর্যন্তই। তারপরে সে আমারে বলতেছে যে একটা কাজ করো, আমি তো এখনো তোমার আইনিভাবে বউ আছি। আমি বললাম যে ঠিক আছে, তুমি ছিলা কই, এতগুলো দিন হয়ে গেল, আমি সৌদিতে এতটা কষ্টে ছিলাম, তুমি আমার সঙ্গে কোনো যোগাযোগ করো নাই, তুমি কি করছো? ও আমারে বলে দেখো, আমি এখানে কি অনেক বড় একটা ঝামেলায় পড়ে গেছি, আমি সব কিছু তোমার বিস্তারিত বলবো, কিন্তু এখন তো আমার সব কিছু ঠিকঠাক আছে, আমি তোমার এখানে নিয়ে আসতে পারবো। তুমি পাসপোর্ট করো, তুমি তো পাসপোর্ট আছেই, আর আমার মেয়েটার পাসপোর্ট করাও, ঠিকঠাক মতো সব কিছু ঠিক করাও, আমি তোমার এই দেশে নিয়ে আসবো আমার স্বামী হিসাবে। আমি বললাম দেখো, আমি তো বিয়ে করছি, আমার তো বউ আছে, আমি তো সালমানের এক মেয়ের বিয়ে করছি। তখন কিন্তু সালমার ঘরে কোনো বাচ্চা কাচ্চা হয় নাই, এটা হয়তো আল্লাহর একটা নীলা খেলা। ওই আমারে বলে তুমি সালমারে ছেড়ে দাও, আমার কাছে চলে আসো, আমি তোমার এই দেশে নিয়ে আসবো। আমি বললাম যে না, আমি তো এই মানে ইয়ের ভিতরে সালমার তো কোনো অপরাধ নেই। তারপরও মনে মনে চিন্তা করলাম, দেশের তখন কিন্তু খুব অভাবে আছি, মোটামুটি যাই টাকা ঢুকা আছে, খুব অভাব অনটনে আছি। তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আমি তখন এই সালমার সঙ্গে বিনা কারণে ঝগড়া শুরু করছি, মানে ওর কোনো অপরাধ নাই, ওর কোনো অন্যায় নেই, তারপরেও ঝগড়া করি যাতে আমাকে ছেড়ে চলে যায়। যতই করি যাই করি না, আমাকে ছেড়ে যায় না। না যাওয়ার পরে তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে ওকে আমি খুব মারি একদিন। মারার পরে ওই নিজেই বুঝতে পারছে যে আমি আর ওর সঙ্গে সংসার করবো না, তখন ও নিজ থেকে আমাকে ছেড়ে চলে যায়। যদিও ছাড়াছাড়িতে করতে মোটামুটি কিছু টাকা পয়সা লাগছে। টাকা পয়সাগুলো লাগার পর আমি তখন সালমাকে ছেড়ে দিয়ে আমি লিমার সঙ্গে আবারও কথা বলি। আমার আম্মা কিন্তু তখন খুব অসুস্থ, খাটে পড়ে গেছে, মানে খাটেই থাকতেছে, খুবই অসুস্থ। লিমা তখন আমারে বলতেছে যে আমি তোমার হাজবেন্ড হিসেবে আনবো, কিন্তু আমি তো এখানে একটা ঝামেলায় আছি, আমি তো টাকা টুকা ম্যানেজ করতে পারতেছি না, তোমাকে আনতে হলে আমার একটা বাড়ি কিনতে হবে, আমার এই দেশে একটা বাড়ি কিনতে হবে, এবং বাড়ি কিনে আমি তোমাকে হাজবেন্ড হিসেবে নিয়ে আসবো, আমার স্বামী হিসাবে এখানে একটা বাড়ি কিনা লাগবে। তাই আমি বললাম যে বাড়ি কিনা লাগবে, তা এখন আমি কি করবো? বলে তুমি আমার জন্য টাকা পাঠাও, তুমি যদি আমার জন্য টাকা পাঠাও তাহলে আমি একটা বাড়ি কিনবো, বাড়ি কিনে আমি তখন সরকারের কাছে আবেদন করবো, আমি আমার সন্তানকে আর আমার স্বামীকে আনতে চাই। তো আমি তখন আরও কয়েকজনের সঙ্গে আলোচনা করলাম, সবাই তখন বললো যে হ্যাঁ, যদি ও বাড়ি না কিনে তাহলে তোমার নিতে পারবে না, স্পাউন্স বিষয়ে তোমাকে নিতে হলে তার বাড়ি লাগবে এবং তার ওই যোগ্যতা লাগবে, তার বাড়ি কিনতে হবে। তো এখন জার্মানিতে একটা বাড়ি কিনবে, এ তো বহু টাকার দরকার, এত টাকা আমি কই পাবো?
ও বলে তুমি যেমনি পারো টাকা ম্যানেজ করে আমার জন্য পাঠাও, এবং যদি টাকা ম্যানেজ করে আমার জন্য পাঠাইতে পারো তাহলে আমি তোমার সঙ্গে চলে যাব, বা আমি তোমার নিয়ে আসবো, আমরা একসঙ্গে জার্মানিতে থাকবো। এই সেও আমাকে তখন বলতেছে। প্রথমে আমার যেই আউটডোরে যে জায়গাগুলো ছিল, মানে আমার যে আশেপাশে যে জায়গা জমিগুলো ছিল ওগুলো বিক্রি করছি। বিক্রি করে মোটামুটি টাকা পাইছি, ও বহু টাকা, মানে হিসাব করতে গেলে বাংলাদেশি টাকায় প্রায় আপনার 70 লক্ষ টাকা, 60 থেকে 70 লক্ষ টাকা ও লাগবে বাড়ি কিনতে। ওই দেশে বাড়ি কিনতে এত টাকা লাগবে। এখন আমি এত টাকা কোত্থেকে পাবো? ওই টাকার জন্য আমাকে চাপ দিতেছে, তুমি টাকা ম্যানেজ করে দাও, তুমি টাকা ম্যানেজ করে দাও, যেমনি পারো ম্যানেজ করে দাও। টাকা নিতে লাস্ট পর্যন্ত সব কিছু বিক্রি করে আমার যে বাড়িটা ছিল, বন্ধুর সম্পদ বিক্রি করি, ওই টাকা ওর জন্য পাঠাই। এবং যে বাড়িটা ছিল, বাড়িটা পর্যন্ত আমি বন্ধক দিয়ে দিই। বাড়িটা বন্ধকের টাকাও ওর কাছে পাঠিয়ে দেওয়ার পরে ও আমাকে নিতেছি আনতেছি, এরকম করে ঘুরাইতে একদিন হলো কি, আমারে ফোন করে বলতেছে আমার একটা বান্ধবী যাবে আমার মেয়েটারে দেখার জন্য, আমার মেয়েটারে একটু তার কুলেতে, আমার বান্ধবী জার্মান থেকে গেছে। এটা আমি তারা টাকা পাঠিয়ে দেওয়ার প্রায় 1.5 থেকে 2 বছর পরের কথা। এর মাঝে কিন্তু আমার ভিসা হয়নি। ও বলতেছে প্রসেস চলতেছে, আন্ডার প্রসেসে আছে, হইতেছে, হবে, এগুলো বলে কিন্তু আমাকে ঘুরে দিতেছে। ওই যেমনি বলতেছে আমি এমনি বুঝতেছি। একথা বলার পরে বললাম আমার মেয়েটারে এমনি ওর কাছে দিও, এবং আমার মেয়েটা হচ্ছে ওর আদর করবে। তো ওর কেমন বান্ধবী তা তো আমি জানি না, ঢাকা থেকে আসছে ওই মেয়েও নাকি জার্মানি থাকে। তো ওই মেয়ে গাড়ি টাড়ি নিয়ে আসছে আমাদের বাসায়, আসার পর আমরা তার জন্য আদর আপ্যায়ন, রান্না বান্না থেকে শুরু করে সব কিছু আমার বোনেরা আমি মিলে রান্না বান্না করছি, ওরে খাওয়াইছি। বিকেলবেলা আমি গেছিলাম একটু বাজারের দিকে গেছি, রাতের বেলায় খাওয়ার আয়োজন করতে হবে, এই জন্য 4টার দিকে ঘরে এসে দেখতেছি আমার ঘরে সবাই হুর 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 একটা অবস্থা। কি হয়েছে আমার বড় বোন বলতেছে যে রাসেল, এই যে মহিলা ঘরে আসছিল ওই মহিলা কই? আচ্ছা ওই মহিলাকে আমি জানি কি? বলে মহিলা তো তোর মেয়ে নিয়ে পালাইছে, মানে লামিয়ে নিয়ে গেছে। ওই মেয়ের গাড়িও নয়, মহিলার গাড়িও নয়, সে কিন্তু গাড়ি নিয়ে আসছিল, গাড়িও নয়। দৌড় দিলাম হাটের দিকে, হাটে যা জিজ্ঞেস করলাম কিছু, বলে হ্যাঁ একটা সাদা গাড়ি তো চলে গেছে। সঙ্গে সঙ্গে ফোন দিলাম আমি লিমার ফোন বন্ধ, মানে যেভাবে আমার সঙ্গে কথা বলতেছে এইভাবে ওর ফোন বন্ধ। কি ওরে ফোন দিয়ে ওর ফোন টোন পাই না। রাতের বেলা আমাকে ফোন দিছে লিমা। ফোন দেওয়ার পর আমি বলতেছি এমন ঘটনা, আমার মেয়ে নিয়ে তো ওই মহিলা পালাইছে। এই কি ওই মহিলা পালাইছে আমার মেয়ে? ও তখন আমার গালাগালি করতেছে, আমি তোমার নামে মামলা দিব, আমি তোমার নামে এই করবো, আমি তোমার নামে সেই করবো, এই তুমি আমার মেয়েরে কি করছো, মানে খুব খারাপ ব্যবহার। আমি বলি যে দেখো লিমা, আমার মেয়ের আমি তো বুঝতেছি না। তখন আমি থানায় গিয়ে একটা অভিযোগ দায়ের করলাম যে এমন ঘটনা, আমার মেয়েরে নিয়ে গেছে, আমি মেয়েরে পাই না। থানা দেখো তখন তারাও খোঁজাখুঁজি করতেছে, আমিও খোঁজাখুঁজি করতেছি, পাই না। আমি তো মানে ভয়ে লিমার সঙ্গে কথাও বলি যে মেয়ে হারাই ফেলছে, এখন তো লিমা উল্টা আমার গালাগালি করবে, আমি কীভাবে মেয়েরে কী করলাম না করলাম, আমি ওর সঙ্গে কথাবার্তা বলি না। তো এই করতে লাস্ট পর্যন্ত আমাদের এক মানে স্যার আর কি, উনি শিক্ষকতাই করতেন, ওনার এক ছেলে এয়ারপোর্টে চাকরি করে, এয়ারপোর্টে বড় কর্মকর্তা। মানে আমার মেয়েটাকে না পাই না তখন প্রায় আপনার মাসখানেক পরে, এয়ারপোর্টে চাকরি করার পরে ওই এয়ারপোর্টের অফিসারটা তখন আমাদের বলে, আমাদের স্যারের ছেলে বলে যে রাসেল ভাই আপনার মেয়ের পাসপোর্টটা থাকলে আমাকে দিয়েন। পরে মেয়ের পাসপোর্ট ছিল, মেয়ের পাসপোর্টটা দিছি। মেয়ের পাসপোর্টটা দেখার পরে সে মেয়ের পাসপোর্টটা ভেরিফাই করে বলতেছে আপনার মেয়েকে তো নিয়ে গেছে। কোথায় নিয়ে গেছে? আপনার মেয়ের মায়ের কাছে চলে গেছে জার্মানি। মানে মেয়ে যে বাংলাদেশ থেকে বেরিয়ে গেছে, তার পাসপোর্টে সিল টিল পড়ছে, উনি ওটা কীভাবে ভেরিফাই করে বের করছে। আমি তখন লিমারে বললাম যে লিমা তুই কি আমার মেয়েরে নিয়ে গেছো? না আমি তোমার মেয়েকে নিয়ে যাই না, এই তুমি আমার মেয়েরে হারাই ফেলছে। সে বলে সে নিজে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিচ্ছে, মানে এখন আর কথাবার্তা বলেই না। এই ঘটনার প্রায় কিছুদিন পরেই ভাই আমি ফেসবুকে দেখি কি ও আর আমার মেয়ে লামিয়া একসঙ্গে ফেসবুকে ছবি আপলোড করতেছে। আমি সারা জীবন সৌদিতে যা ইনকাম করছি তার সব টাকাই শেষ। ওরে জার্মান পাঠাইছি, এটা দিয়ে গেল। এরপর ও আমাকে জার্মান নিয়ে যাবে, এটার জন্য জমি জমা বিক্রি করে দিছি। শেষ পর্যন্ত যে ভিটাটা বন্ধক দিছি, ওই বন্ধকের ঋণ পরিশোধ করতে পারি নাই। না পাইরা আমার শেষ ভিটা, যে জমিটা ছিল বাপের শেষ সম্পদ, ওই সম্পদটা পর্যন্ত সরকার নিয়ে গেছে। সরকার বলতে ওই যে ব্যাংক কর্মকর্তা নিয়ে গেছে, যাদের কাছ থেকে লোন করছিলাম। 2 বোন আছে, 2 বোন আমারে ভাই বলে এখন আর পরিচয় দেয় না। আমার সঙ্গে আর 2 বোনের কোনো ভাই বোনের কোনো সম্পর্ক নাই। ওরা আমারে দেখলে কুকুরের মতো ধুর করে তাড়াইয়া দেয়।
আমাকে দেখলে ওরা মনে হয় কুকুর দেখছে, আমার সঙ্গে কথা বলে না। লিমা সাদা চামড়ার এক লোকের বিয়ে করছে জার্মানিতে। ওই লোকের সঙ্গে আমার মেয়ের নিয়ে থাকতেছে, ঘুরতেছে, ফিরতেছে। তার ফেসবুকে কত মেসেজ করি ভাই, একটা রিপ্লাইও দেয় না। আমি এই বিচার কার কাছে দিব? এই বিচার আমি কার কাছে দিব? কাকে বলবো আমার মন ভাঙার কথা? আমার অপরাধটা কোথায় ছিল ভাই? আমি সরল ছিলাম, এটাই কি আমার অপরাধ? আমি বোকা ছিলাম, এটাই কি আমার অপরাধ? আমার অপরাধটা কোথায় ছিল? কি অপরাধে লিমা আমার সঙ্গে এত বড় গেমস খেললো? এই লিমার তো কিচ্ছু ছিল না, না ছিল মা, না ছিল বাপ, না ছিল ভাই, না ছিল বোন, তো এতিম ছিল। টাকার অভাবে এসএসসি পরীক্ষা দিতে পারতেছিল না, আমি তার টাকা দিয়ে এসএসসি পরীক্ষা দেওয়াইলাম। আজ আমার মাও মরে গেল, এই দুঃখে দুঃখে দুঃখ দেখো আমার মাটাও চলে গেল দুনিয়া ছেড়ে। আপনার গল্পগুলো সবসময় শুনি, তাই আপনার কাছে মনের কথাগুলো বললাম। যদি আপনার মন চাই রেকর্ড করবেন, তা করতে পারেন, তবে আমার সঙ্গে একটু যোগাযোগ করেন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে বরিশালের ভাই সৌদি প্রবাসী মোহাম্মদ রাসেল হোসেনের জীবনের বাস্তব গল্পটা শোনার জন্য। দেখেন, রাসেল ভাইয়ের অনেক অপরাধ। আমি জানি আপনার কমেন্টে অনেকেই লিখবেন যে ভাই এ তো বোকা ছিল, এর থেকেও বোকা কেউ হয় নাকি? আসলে বোকা বলেই কিন্তু ধোকা খায়, আর সে বোকা বলেই কিন্তু আজকে আমি আপনাদেরকে গল্পটা শোনাতে পেরেছি। মানুষ যখন কোনো ভুল করে তখন সে জানে না এটা তার ভুল হচ্ছে। যদি সে জানতে পারে তবে সেই ভুলটা করে না। মানুষ যদি কোনো অপরাধ করে তবে সে জানে না এটা তার অপরাধ হচ্ছে, আর সে অপরাধ সে প্রতিনিয়তই করতে থাকে। কেউ যদি তার এই অপরাধটা ধরিয়ে দেয় তবে সে অপরাধটা আর করে না। আপনাদের মধ্যে যারা এই গল্পটা শুনেছেন তারা হয়তো অনেকেই রাসেল ভাইয়ের মতো বউকে বিশ্বাস করে এই বউর সঙ্গে এই ধরনের লেনদেন করতেছেন বা কিছু না কিছু করতেছেন। আজকের গল্প শুনে হয়তো আপনি সতর্ক হবেন।